আসসালামু আলাইকুম। শুরু করছি। মেঘের ওপারে আলো, পর্ব 1 থেকে 7। লেখিকা তাহমিনা আক্তার। আমার একটা স্তন নেই হাসিব সাহেব। আমাকে বিয়ে করে ঠকে যাবেন আপনি। বেশ কয়েক বছর আগে সিস্ট হয়েছিল। সিস্টের গ্রোথ নাকি ভালো ছিল না, ক্যান্সার ছিল বোধহয়। তাই ডাক্তার সিদ্ধান্ত নিয়েছিলেন স্তন কেটে বাদ দিতে হবে, নয়তো শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ার শঙ্কা ছিল। তারপর কেটে বাদ দিল। আপনাকে বিয়ে করার পর হয়তো আপনার বাচ্চাকে আমি স্তনপান করাতে পারবো না। আমার কথা শুনে হাসিব সাহেব যেন চোখের পলক ফেলতে ভুলে গেলেন। আমি দীর্ঘশ্বাস ফেলে বাকি কথাগুলো বলে ফেললাম। তার উপর আমি দেখতে কালো। আপনার পাশে দাঁড়ালে আমাকে মানাবে না। এখন সিদ্ধান্ত আপনার, আমাকে বিয়ে করবেন কি না। কারণ আপনাকে দেয়ার মতো আহামরি কিছুই আমার মাঝে নেই। ক্যান্সার ভালো হয়েছে আপনার? কাঁপতে কাঁপতে কথাগুলো বল হাসিব সাহেব। আমি মুচকি হেসে হাসিব সাহেবকে জবাবে বললাম, ভালো না হলে নিশ্চয়ই আপনার সামনে বসে থাকতাম না। হাসিব সাহেব আমার সঙ্গে আর কোনো কথা বললেন না, উঠে চলে গেলেন ড্রয়িং রুমে। আমি ঘর থেকেই শুনতে পেলাম পাত্রপক্ষের লোকদের মাঝে চলা গুঞ্জন। অবশ্য এমন গুঞ্জন প্রায় শুনি, কারণ আমাকে দেখার আগ পর্যন্ত তারা স্বাভাবিক থাকে। আমাকে দেখার পর, আমার কমতি সম্পর্কে জানার পর তারা অবাক হয়, বিরক্ত হয়। তারপর বিরক্ত হয়ে চলে যায়। আজকের ঘটনা রোজকার ঘটনার মতো অবস্থা। আমি মাথা নিচু করে আছি। লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। মনে মনে প্রার্থনা করছিলাম যেন মাটি 2 ভাগ হোক, আমি সেই মাটিতে ঢুকে পড়ি। অবশেষে তারা চলে গেলেন। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। সাজ রিমুভ করে পরনের শাড়ি বদলে থ্রিপিস পরে নিয়েছিলাম, কারণ বিকেল 4টায় আমার কোচিংয়ে ক্লাস আছে। মাথা ওড়না তুলে পার্স হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুম পেরিয়ে যাব এমন সময় বাবা আমাকে ডাক দিলেন। আমার কেন যেন আজ বাবার সামনে যেতে ইচ্ছে করল না। মনে হচ্ছে বাবার সামনে গেলে আমি কেঁদে ফেলব। একজন কন্যাদায়গ্রস্ত বাবার অসহায় কন্যা আমি, যেই কন্যা দুনিয়াতে আসার পর থেকে কেবল বাবাকে জ্বালিয়ে মারছে। বাবা, আমি রাতে এসে কথা বলবো। অলরেডি লেট আজকে। এখনই শুনি তোর কথা। আমি থমকে গেলাম আমার তথাকথিত মায়ের কথা শুনে। তারপর আরও কিছু বিষাক্ত বাক্য আমার দিকে ছুড়ে দিলেন তিনি। তুই এমন অচল যে তোরে যৌতুক দিয়ে বিয়ে দিতে চেয়েও মাথা থেকে নামাতে পারছি না। কোনো চোর টাইপ ছ্যাচরার গলায় ঝুলে পড়, নয়তো গাছের ডালে ফাঁসিতে। তবুও আমাদের মাথার উপর বেঝা হয়ে না থেকে মরে যা, নয়তো পালিয়ে যা রাতের অন্ধকারে। রোজ রোজ পাত্রপক্ষের কাছ থেকে রিজেক্ট হতে তো আর ভালো লাগছে না। আমার তথাকথিত সৎমা আমার বাবার পাশে দাঁড়িয়ে উপরোক্ত কথাগুলো বলেছিল। উনার নাম সিতারা বেগম। আমার উপর তিনি ভীষণ বিরক্ত। অবশ্য বিরক্ত হবার পাকাপোক্ত কারণও আছে। আমার মায়ের মৃত্যুর 3 দিন পর আমার সৎ মাকে বিয়ে করে ঘরে তুলেন আমার বাবা আফসার উদ্দিন। 3 দিন বয়সী আমিটাকে আমার সৎ মায়ের কোলে তুলে দেন আমার বাবা। কোনো নারী বোধহয় বাসর ঘরে তার স্বামীর কাছে এমন উপহার পায়নি। আমি নামক উপহার মায়ের পছন্দ হলো না। রোজ রোজ মানসিক অত্যাচার পেয়ে বড় হলাম। এবার তো আমাকে বিয়ে দিতে হবে। কিন্তু আমাকে কে করবে বিয়ে? এই তো আজ দুপুরে পাত্রপক্ষ এসেছিল। আমি পাত্রের সঙ্গে আলাপের এক পর্যায়ে গিয়ে আমার কিছু কমতি নিয়ে বলছিলাম। এরপর যা হলো, আপনারা সেই সম্পর্কে অবগত হলেন। আমি চোখের জল আড়াল করতে পেছনে ফিরে গেলাম। বাবা কিছু বলার জন্য আমার দিকে এগিয়ে আসলেন, কিন্তু বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি বের হয়ে গেলাম। রাস্তায় এসে দাঁড়াতেই একটা রিকশা পেয়ে গেলাম। রিকশা আমাকে নিয়ে চলল গন্তব্যের উদ্দেশ্যে। কোচিংয়ের বিল্ডিংয়ের সামনে এসে রিকশা থেমে গেল। আমি রিকশা ভাড়া দিয়ে ভেতরে ঢুকলাম। আজও এত দেরি কেন মিস? আলো। আমি পিছনে ঘুরতেই দেখলাম কাব্য স্যার দাঁড়িয়ে আছে। আমাদের কোচিংয়ের গণিত টিচার তিনি। আমি তাকে সালাম দিয়ে বললাম, স্যার, আসলে বাসায় গেস্ট এসেছিল। রোজ গেস্ট আসে। অদ্ভুত। আগামীকাল থেকে যদি 1 মিনিটও লেট হয় তাহলে আপনার কোচিংয়ে আসার দরকার নেই। আপনি রোজ দেরি করে আসেন। আমার বাকি স্টুডেন্টের পড়ালেখায় ডিস্টার্ব হয়। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? ইয়েস স্যার। গো টু ইউর সিট। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর নিজের সিটে বসেল। এবার পড়ায় মনোযোগী হওয়া উচিত। সমাজে বেঁচে থাকতে নিশ্চয়ই বিয়ে করার প্রয়োজন নেই।
লেখাপড়া কোনোমতে শেষ করে একটা চাকরি জোটাতে পারলে হলো। পুরুষ মানুষের শারীরিক পরীক্ষার বস্তু না হয়ে বরং নিজের জন্য বেঁচে থাকা ঢের ভালো। কোচিং শেষ করে সেগুন বাগান ৬ নং লাইনের দিকে এগিয়ে যাচ্ছে আলো। দুটো টিউশনি আছে। টিউশনির টাকা দিয়ে আপাতত কলেজের বেতন ফি চলছে। প্রথম টিউশনি শেষ করে দ্বিতীয় টিউশনির পথে পা বাড়ায়। পথিমধ্যে কিছু বখাটে ছেলে রোজ তাকে হেনস্তা করে। পাত্তা দেয় না, দেখেও না দেখার ভান করে। শুনেও যেন শুনতে পায় না তাদের নোংরা কথা, কিন্তু আর কতদিন এভাবে এড়িয়ে চলতে পারবে কে জানে। এমন সময় কে যেন রাস্তার পাশে মাথা ঘুরে পড়ে গেল। যেহেতু সন্ধ্যাবেলা তাই মানুষজন কম রাস্তায়। আলো দৌড়ে যায় মানুষটার দিকে। একজন সুশ্রী মহিলা অচেতন প্রায়। আলোকে দেখে কোনমতে বলল, মা, আমার ব্যাগে মোবাইল আছে, পাসওয়ার্ড 1235। আমার ছেলের নাম্বার কল লিস্টে আছে, মেঘালয় ওর নাম। ব্যাস এতটুকু কথা যেন বহু কষ্টে তিনি বললেন। আলো দিশেহারা বোধ করল। ভদ্রমহিলার পাশে পড়ে থাকা হ্যান্ডব্যাগ থেকে মোবাইল বের করে লক খুলে কল লিস্টে গেল। তারপর কি মেঘালয় কি দিয়ে সেভ করা নাম্বার দিয়ে কল করল আলো। হ্যালো মা, কোথায় আছো তুমি? সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আসলে রাস্তায় একজন মহিলা অচেতন হয়ে পড়ে আছে। সম্ভবত আপনার মা হন উনি। উনার পাশে আছি আমি। আপনি কাইন্ডলি একটু তাড়াতাড়ি আসবেন। আলোর কথা শুনে ওপাশে থাকা মানুষটা কিছুক্ষণ নীরব থেকে বলল, অ্যাড্রেস বলুন। আলো অ্যাড্রেস জানিয়ে কল কেটে দিল। ততক্ষণে রাস্তার মানুষজন তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থাকা দু-একজন এসে পানির বোতল এগিয়ে দিল আলোর দিকে। আলো বোতল হাতে নিয়ে পানির ছিটা দিল সেই নারীর মুখের উপর। মিনিট ৫-এর মধ্যে সেই নারীর জ্ঞান ফিরে এলো। চোখ খুলে সর্বপ্রথম আলোকে দেখে খানিকটা অবাক হলেন তিনি। আলোর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আন্টি, আপনি ঠিক আছেন? এখন কেমন বোধ করছেন? এমন সময় একটা কালো রঙের কার এসে থামল রাস্তার ধারে। উৎসুক জনতার ভিড় ঠেলে একটা ছেলে এগিয়ে এলো। কাঙ্ক্ষিত মানুষটার অস্তিত্ব খুঁজে পেয়ে দ্রুত পা চালিয়ে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসল। আলো খানিকটা পিছিয়ে গেল। মাথার কাপড়টা সামান্য টেনে উঠে দাঁড়াল। তারপর চলে যাচ্ছে সেখান থেকে। কি দরকার এখানে দাঁড়িয়ে থেকে? ধন্যবাদ, এই শব্দটা তার কাছে অ্যালার্জির মতো লাগে। এখানে আর কিছুক্ষণ থাকলে সত্যি সত্যি ধন্যবাদ শুনতে হবে। তাই চলে যাওয়াটা বেটার অপশন। এদিকে মেঘালয় নামের ছেলেটা তার মাকে হাত ধরে টেনে উঠালো। তারপর গাড়ির দিকে এগিয়ে যায়। মেঘালয়ের মা এদিক ওদিক তাকিয়ে যেন কাউকে খুঁজছেন। কাউকে খুঁজছ মা? মেয়েটাকে খুঁজছি মেঘ। কোনো মেয়েটাকে মা? তোমার পাশে তো আমি দুজন বয়স্ক মহিলাকে দেখলাম। আরে আমার এমন দুঃসময়ে শ্যামাকন্যা পাশে ছিল রে মেঘ। তুই খেয়াল করিসনি বোধহয়? আজ যদি শ্যামাকন্যা না থাকতো তাহলে আমি বোধহয় মারা যেতাম। এসব কথা বাদ দাও মা, মেয়েটার হয়তো কোনো তাড়া ছিল তাই চলে গেছে। এই দেখ, আমার ব্যাগটা সামলে রেখেছিল মেয়েটা। হয়তো মোবাইল বের করার সময় টাকাগুলো দেখেছে, কিন্তু মেয়েটা নেয়নি। মেয়েটা চাইলেই অনায়াসে ব্যাগটা নিয়ে পালিয়ে যেতে পারত। একটা ধন্যবাদ মেয়েটা ডিজার্ভ করে মেঘ। মেয়েটার খোঁজ নিবি? আমি মেয়েটাকে আরও একবার দেখতে চাই। আমার চাওয়া পূর্ণ করবি তো বাপ? মেঘালয় দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর ওর মাকে গাড়িতে বসিয়ে দিয়ে ড্রাইভিং সিটে বসল। স্টিয়ারিং হাত রেখে বলল, নাম ঠিকানা যেহেতু জানি না তাই সময় একটু লাগতে পারে মেয়েটাকে খুঁজতে। চলবে? চলবে মানে? দৌড়াবে? মেঘালয় অবাক হয়ে দেখল তার মাকে। যে নারী কখনো তার বাসার মানুষদের খোঁজখবর ঠিকভাবে নেয়ার প্রয়োজন মনে করে না, সেই মানুষটা একটা অচেনা মেয়ের খোঁজ পেতে চাইছে। অদ্ভুত তো। পাতিলে ভাত নেই কেন আম্মা? কথাখানি বলেই চুপ হয়ে গেছে আলো। সিতারা বেগম চোখ রাঙিয়ে বললেন, ভাতের চালের কেজি কত জানিস? রোজ রোজ যে তোকে লোকজন দেখতে আসে তাদের জন্য ফলফলাদি কিনতে কিনতে তোর বাপ শেষ হয়ে যাচ্ছে। চাল নেই ঘরে, বয়ামে কটা বিস্কুট আছে, খেয়ে নে। সিতারা বেগমের কথা শুনে আলোর পেটের ক্ষুধা যেন মরে গেল। দীর্ঘশ্বাস ছাড়ল। পাতিলটা রান্নাঘরে রেখে আসার সময় দেখল একটা প্লেটে ভাত আছে। এবার যেন আলো সম্পূর্ণ ভেঙে পড়ল। চোখের পানি আপনা আপনি চলে এলো। সিতারা যদি তার আপন মা হতো তাহলে কি আজ মেয়েকে না খাইয়ে রাখতে পারত? মুখের উপর ওড়না চেপে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আলো।
নিজের জন্য বরাদ্দ ঘরে গিয়ে চুপচাপ মেঝেতে পাতানো বিছানায় শুয়ে পড়ল সে। মাথার ওপর চরকির ন্যায় ঘুরছে ফ্যান। ফ্যাকাশে রঙা ছাদের দিকে তাকিয়ে রইল। চোখের কোল ঘেঁষে পানি বেয়ে তার বালিশ ভিজছে তখন। কাঁদতে কাঁদতে আলো ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ল। ক্লান্ত দেহ যেন বেমালুম পেটের ক্ষুধাকে ভুলে গেল। সকালের মিষ্টি রোদে আলোর ঘুম ভাঙে। আড়মোড়া ভেঙে উঠে পড়ল। কোনোমতে ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে তুলল। তারপর তার মায়ের কাছে চল রান্নাঘরের দিকে। গিয়ে দেখো সিতারা বেগম চুলায় ভাত চড়িয়েছেন। আলোকে দেখে তিনি মুখ মলিন করে বললেন, ওখানে চালনিতে কটা আলু আছে, কুচি করে কেটে দে, সঙ্গে ডিম ভেঙে দিয়ে ভাজি করব। খেতে পারবি তো নাকি? পারব মা। এখন যদি বলো পাথর খেয়ে পেটের ক্ষুধা মেটাতে হবে তাও পারব। দুনিয়াতে যে কোনো পশু এবং মানুষকে কেবল পেটের ক্ষুধা কাবু করে ফেলে। আমাকেও কাবু করে ফেলেছে। আলোর মনের কথা মনে রইল। অবশ্য সিতারা বেগমের কাছে প্রকাশ করে লাভ কি? তার কি মন পুড়ে আলোর জন্য? সকালের খাবার তৈরি হলো সাদামাটা আয়োজনে। ডিম দিয়ে আলু কুচি করে ভাজা, ধোয়া ওঠা সাদা গরম ভাত এবং চাপা শুটকির ভর্তা। সিতারা বেগম আজ সবার আগে আলোকে খাবার বেড়ে দিলেন। হয়তো এতিমের উপর আজ তার মায়া হয়েছে। গতকাল দুপুরে কোনোমতে খেয়েছিল আলো। তারপর তো পানি ছাড়া কিছুই জোটেনি। পুরো একটা বেলা এবং রাত গড়িয়ে আজ সকালে তার পেটে দানা পড়ল। আলো আজ পেট পুড়ে খেল। খাওয়ার পর বাসনকোসন ধুয়ে রান্নাঘরে রেখে নিজের ঘরে এলো আলো। বইখাতা নিয়ে কিছুক্ষণ পড়াশোনা করল। তারপর পরিপাটি হয়ে কলেজের উদ্দেশ্য রওনা হল। কলেজে পায়ে হেঁটে যেতে সময় লাগে 20 মিনিট। তাই ক্লাস শুরু হওয়ার আর কিছু সময় আগে থেকে রওনা হয় আলো, যেন সঠিক সময়ে পৌঁছাতে পারে। অবশ্য আলোর বাবা কিন্তু আলোকে রোজ রিকশা ভাড়া দেয়। কিন্তু আলো ওই টাকা খরচ করে না, জমা করছে। তার স্বপ্ন পূরণের জন্য রেখে দিচ্ছে। হয়তো পরিমাণে কম হতে পারে, তবুও যেন আলো স্বস্তি পায় এটুকু সঞ্চয় করে। তাই হেঁটে কলেজে যায়। হোক না কষ্ট, তাতে কি? একটা গানের লাইন আছে না, গিয়ে আগুনের দিন শেষ হবে একদিন, ঠিক সেই দিনের অপেক্ষায় আছে আলো। ক্লাস শেষ হবার পর বাড়ির পথে রওনা হয় আলো। আজ সূর্যের তাপ অন্যান্য দিনের তুলনায় বেশ প্রখর। আলো মাথার অংশের ওড়নাটা আরেকটু টেনে নিল। রোদ থেকে বাঁচার বৃথা চেষ্টা। হুট করে হোঁচট খেল সে। জুতার ফিতা ছিঁড়ে গেছে। আলো জুতাটা হাতে নিতেই তার চেহারা মলিন হয়ে যায়। মাসের শেষের দিক এখন। বাবার উপর এমনিতেই সংসার চাপ, বাবার এবং মায়ের প্রেসারের ওষুধের খরচ, তার পড়াশোনার খরচের চাপ। মাঝে মধ্যে খরচ বাড়ানোর বোনাস হিসেবে পাত্রপক্ষ তো আছে। এখন বাবাকে কি করে নতুন জুতা কেনার কথা বলবে সে? এমন সময় অদূরে চোখ পড়ল আলোর। মুচির দোকান যাচ্ছে। অজান্তেই আলোর মুখে হাসি ফুটে উঠল। সে পায়ের জুতা জোড়া খুলে হাতে নিল। তারপর এগিয়ে যায় সেদিকে। কাকা, এই জুতাটা সেলাই করে দিন তো। আলোর ডাকে অর্ধবয়স্ক লোকটা আলোর দিকে তাকালো। জুতা হাতে নিয়ে বলল, এমন পুরনো জুতা সেলাই করে লাভ নাই। আলো লজ্জা পেল কথাটি শুনে। ইতস্ততভাবে বলল, আপাতত বাড়িতে ফিরে যাওয়ার জন্য হলেও জুতাটা সেলাই করে দিন। ঠিক আছে, কিন্তু 20 টাকা দেয়া লাগবে। লোকটা তৎক্ষণাৎ তার কাঠের বাক্স থেকে সুই সুতা বের করে জুতা সেলাই করতে শুরু করল। আলো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। 2 হাত সামনে একটা টঙের চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা কিছু চ্যাংড়া ছেলেপেলেগুলো আলোর দিকে তাকিয়ে কি যেন বলাবলি করছিল আর হাসছিল। আলো আড়ষ্টভাবে দাঁড়িয়ে রইল। কোনোমতে জুতাটা সেলাই হলে চলে যাবে। নেন হইয়া গেছে সেলানি। টেহা দেন। আলো জুতা পায়ে পড়ল। তারপর ব্যাগ থেকে টাকা নেয়ার জন্য হাত দিল। কিন্তু এ কি? টাকা নেই যে। আলো অস্থির হয়ে টাকা খুঁজতে লাগল। কিন্তু এতটুকু ব্যাগের কোনো কোনায় টাকা নেই। হায় হায়, বাবার কাছে থেকে আজ তার টাকা নিতে মনে ছিল না। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও আলো যখন টাকা বের করতে পারেনি তখন মুচি এক প্রকার বিরক্ত হয়ে বলল, টেহা বাইর করেন। আর কতক্ষণ অপেক্ষা করুম? আলোর লজ্জায় মরে যেতে মন চাই। আজই কেন তার সাথে এত কিছু হচ্ছে? চাচা, আমার বাসা 3 লাইন পরে। আপনি অপেক্ষা করুন, আমি টাকা নিয়ে আসি। ব্যাগে টাকা নেই। টেহা নাই তাইলে জুতা সেলাই করতে আইছো কেন?
আমার টেহা দিয়া এরপর এখান থেইকা যাবা। আমার ব্যাগে টাকা নাই, এখন এখান থেকে যেতে বারণ করছেন। তাহলে আমি আপনাকে টাকা দেব কি করে? আমি এত কিছু বুঝি না। টেহা দিয়া এরপরে যাইবা। দুনিয়ায় এখন বাটপার দিয়া ভুইরা গেছে। তোমারে আমি যাইতে দেই আর তুমি পগারপার হইয়া যাও, এমন হইতে দিমু না আমি। আশেপাশের অনেক মানুষ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আলোর এত অসহায় লাগছিল, প্রকাশ করা যাবে না। লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে তার। আমি জুতাগুলো আপনার এখানে রেখে যাই। দামি জুতা এইগুলো। আমি আপনার টাকা নিয়ে এসে জুতাগুলো নিয়ে যাব। যদি ফিরা না আসো, তাহলে জুতা জোড়া বিক্রি করে দিয়েন। মুচিকে জবাব দিয়ে আলো খালি পায়ে বাড়ির উদ্দেশ্য রওনা হচ্ছিল, এমন সময় কেউ এক্সকিউজ মিস বলে ডাক দিল। আলো পেছনে ঘুরতেই দেখতে পেল সুদর্শন এক যুবককে। আলো ভ্রু কুঁচকে তাকাল। আলোর চেহারার অভিব্যক্তি দেখে যুবকটা 2 কদম এগিয়ে এসেও পিছিয়ে গেল। আপনাকে ডাকছিলাম, যুবক খানিকটা ইতস্তত করে বলল। আলো বিরক্তিকর শ্বাস ফেলে বলল, কেন? আপনি যদি মাইন্ড না করেন তাহলে আপনার জুতা সেলাইয়ের বিল আমি দিতে চাই। আপনি কেন দিবেন? আপনার কাছে চেয়েছি আমি। আলো যেন আরও বিরক্ত হলো নিজের উপর, নিজের পরিবারের সচ্ছলতার উপর, অর্থনৈতিক অবস্থা উপর, সেই সঙ্গে বিরক্ত হলো সাহায্য করতে আসা ভদ্রমহাশয়ের উপর। আমি কখন বললাম আপনি চেয়েছেন? আমি তো শুধু আপনাকে হেল্প করতে চেয়েছি। আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। আমার আপনার সাহায্যের প্রয়োজন নেই। আমার একটা কাজের বিনিময়ে হেল্প করতে চাই আপনাকে। যুবকের কথা শুনে আলো চোখ ছোট করে তাকালো লোকটার দিকে। লোকটাকে কোথাও দেখেছে মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না। আসলে আমি খুলশিতে থাকি, এদিকে তেমন আসা হয় না, তাই কাউকে চিনিও না তেমন। আমি একজনকে খুঁজছি। আসলে আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনি যাকে খুঁজছেন আমি তার পরিচয় বলে ধারণা আপনার হচ্ছে নাকি? আপনি রেগে যাচ্ছেন কেন? আগে আমার পুরো কথাটা তো শুনুন। লোকটার কথা শুনে আলো এবার সত্যি ধৈর্যহারা হয়ে বলল, বলুন। আমার মা গতকাল সন্ধ্যায় এই কলোনির সামনে অচেতন হয়ে পড়ে যায়। তখন আমার মাকে একটা মেয়ে হেল্প করে, আমাকে কল করে আমার মায়ের খোঁজ জানায়, এবং আমিও আমার মাকে সহি সালামতে ফিরে পাই। কৃতজ্ঞতা থেকেই সেই মেয়েটাকে আমার মা খুঁজছেন। সকাল থেকে আমি এখানকার বেশ কয়েকটা দোকানে মেয়েটার পরিচয় জানার জন্য চেষ্টা করেছি। কেবলমাত্র একটা তথ্য উদ্ধার করেছি। মেয়েটা নাকি পাহাড়তলি কলেজে পড়ে। আপনিও হয়তো সেই কলেজের স্টুডেন্ট। আপনার আই কার্ড তো বলছে আপনিও পাহাড়তলি কলেজের স্টুডেন্ট। লোকটার পুরো কথা শুনে আলোর মাথা ঘুরছে। বলে কি, এত খুঁটিনাটি তথ্য কিভাবে খেয়াল করছে? সামান্য একটু হেল্প করাতে উনারা আলোকে খুঁজছে। আলোর কাছে এসে আলোর পরিচয়ের খোঁজ করছে। আচ্ছা, এই লোকটাই কি মেঘালয়? হুট করে আলো মিয়ে যায়। যদি লোকটা সত্যি সত্যি মেঘালয় হয়তো হতেও পারে, কারণ গতকাল সন্ধ্যায় সেখান থেকে চলে আসার সময় আবছা আলোয় লোকটাকে দেখেছিল, অস্পষ্ট দেখা আর কি, তাই হয়তো চেনা চেনা লাগছে। আলো, তুই ভর দুপুরে দাঁড়িয়ে আছিস কেন? আলো নিজের নাম শুনে পেছনে ফিরে তাকাল। তার বাবা ডাকছে তাকে। বাবাকে দেখে আলো স্বস্তি পেল যেন। পরক্ষণেই সেই যুবকের দিকে ফিরে বলল, যার নাম জানেন না তাকে এভাবে খুঁজে পাবেন না আপনি। হয়তো আমরা একই কলেজে পড়ি, কিন্তু জনে জনে গিয়ে তো আর কাউকে জিজ্ঞেস করতে পারবো না গতকাল কেউ কারো সাহায্য করেছিল কিনা। চেষ্টা করলে সবই সম্ভব। আপনি বুঝতে পারছেন না আমি কেন তাকে খুঁজছি? আমার মায়ের। আলো। বাবার ডাক শুনে আলো এবার মানুষটাকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত এগিয়ে যায় ওর বাবার কাছে। ছেলেটাকে? আলো। আফসার সাহেব আলোকে জিজ্ঞেস করলেন। আমি চিনি না বাবা। কারো খোঁজ চাইছেন? বাদ দাও এই ব্যাপার। 20 টাকা আছে? আছে। কি করবি? আলো ঘটনা খুলে বলল। আফসার সাহেব সবটা শুনে আলোর খালি পায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর আলোর হাত ধরে বললেন, চল আমার সঙ্গে। আলোকে সঙ্গে নিয়ে মুচির দোকানের দিকে এগিয়ে গেলেন। মুচি আলোকে দেখে বিরক্তি নিয়ে বলল, তেহা আনছো? এনেছে, কিন্তু 20 টাকার জন্য একটা ছোট মেয়েকে এভাবে হেনস্থা করার কোনো মানে আছে? আমি রেলওয়েতে চাকরি করি,
আমার বাসা এখানে। আমার মেয়েকে সামান্য 20 টাকার জন্য আপনি। ভাই মাফ কইরা দেন। চিনতে পারি নাই আপনার মাইয়ারে। যদি চিনতাম তাইলে কি আর জুতা আটকায় রাখতাম? নেও মামুনি তোমার জুতা। মুচি জুতা জোড়া এগিয়ে দিল আলোর দিকে। আলো জুতা জোড়া পায়ে পড়ল। আফসার সাহেব টাকা দিয়ে সামনের দিকে অগ্রসর হল। আলো চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকাল, কিন্তু মেঘালয় কি নামক মানুষটাকে দেখতে পেল না। চলে গেছে নিশ্চয়ই। সত্য কেন যেন বলতে চাইল না। মিথ্যার আশ্রয় নিয়েছে তাই। বড়লোকদের আবার উপকারের বিনিময়ে টাকা দিয়ে সাহায্য করার প্রবণতা আছে। আলোর এসব ভালো লাগে না। নিজেকে কেমন নিচু শ্রেণীর মানুষ মনে হয়। গরিবদের হয়তো টাকা কম থাকতে পারে, কিন্তু তাদের অনেক আত্মসম্মান বোধ আছে। বিনা পরিশ্রমে টাকা নেয়াটা তাদের কাছে দয়ার সামগ্রী গ্রহণের মতো মনে হয়। এই তো আজই শেষ। আর কখনোই হয়তো এই এলাকায় আলোর খোঁজে আসবে না আর মানুষটা। তাছাড়া নাম না জানা একটা মানুষকে কিভাবে খুঁজবে? আলো এসব ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে চল বাবার পেছনে পেছনে। বাড়িতে ঢোকার পর কয়েকজন অচেনা মানুষকে দেখে থমকে যায় আলো। সিতারা বেগমের চোখ রাঙানি দেখে অচেনা মানুষের উদ্দেশ্য সালাম দিল আলো। বুঝতে পেরেছে তাকে দেখতে পাত্রপক্ষ এসেছে। ঘরে গিয়ে হাতমুখ ধুয়ে আয়। সিতারা বেগম চোখ রাঙিয়ে কথাটি বলল। আলো মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। মেয়ে তো কালো। পাত্রপক্ষের একজন কথাটি বলে উঠল। সিতারা বেগমের চেহারায় অন্ধকার নেমে এলো। আফসার সাহেব তাদের মুখ থেকে এহেন কথা স্তব্ধ হয়ে গেছেন। ছবিতে সুন্দর দেখা যাচ্ছিল বলেই তো এলাম আমরা, কিন্তু মেয়ে তো কালো। কি দিনকাল এলো! ফিল্টার দিয়ে ছবি তুলে কালো মেয়েকে সুন্দর দেখায়। এভাবে ধোকা দেওয়ার কোনো মানে আছে? কথাগুলো শুনে আর চুপ থাকতে পারল না আফসার সাহেব। রেগে গেলেন। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তারপর সিতারা বেগমের দিকে তাকিয়ে বললেন, মেহমানদের খাইয়ে বিদায় করো সিতারা। আর তাদের বলে দিও আমার কালো মেয়ের পায়ের নখের যোগ্য তারা নয়। কথাগুলো বলে অপেক্ষা করলেন না আফসার সাহেব। এদিকে সিতারা বেগম মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। পাত্রপক্ষের মানুষের মুখ অপমানে থমথম করছে। তারা উঠে চলে যেতে যেতে সিতারা বেগমকে উদ্দেশ্য করে বলে গেলেন, মেয়েকে ঘরের মেঝেতে খুঁটির সঙ্গে বেঁধে রাখতে। এই জীবনেও বিয়ে দিতে পারবে না মেয়েকে। মেয়ের বাবাদের থাকতে হয় নরম সরম হয়ে। কত কত সুন্দরী মেয়েদের বাবারা মিয়ে যায় পাত্রপক্ষের সামনে, আর সেখানে এমন কালো মেয়ের বাবার এত দেমাক। কিসের অহমিকায়? মেয়ের নাই রূপের বাহার। সিতারা বেগম রেগেমেগে ছুটে গেলেন আফসার সাহেবের কাছে। আফসার সাহেব সবেমাত্র পরনের কাপড় ছেড়ে লুঙ্গি পরে কাঁধে গামছা নিয়ে গোসল করার জন্য ঘর থেকে বের হচ্ছিলেন। সিতারা বেগম উনার পথ আগলে দাঁড়ালেন। তোমার মেয়ের কোনো গুণের বিচারে তুমি অহংকার করছো আফসার? আমার মেয়ের গায়ের রং এবং শরীরের একটা ত্রুটি বাদে সব গুণ আছে। লেখাপড়ায় ভালো, এই এলাকার কয়েকটা ভদ্র মেয়ের নামের মধ্যে আমার আলোর নাম আছে। তোমার শারীরিক মারধরের ভয়ে হোক মেয়েটা গৃহস্থালী কাজও আয়ত্ত করেছে খুব অল্প বয়সে। তুমি বলতে চাইছো আমি তোমার মেয়েকে মেরেছি? সৎমা বলেই কথাটি বললে, যদি আপন মা হতাম তখন কি এই কথাটি বলতে পারতে? সিতারা বেগমের কথা শুনে আফসার সাহেব মলিন হেসে বললেন, তুমি আমার আলো আপন মা যদি হতে তাহলে কি আর মেয়ের ত্রুটি, গায়ের রং নিয়ে বলতে? কিন্তু তুমি বারবার আমার মেয়েকে ছোট করে কথা বলো, অথচ এসবের মাঝে আলোর কোনো দোষ নেই। কালো ফর্সা সবই সৃষ্টিকর্তার সৃষ্টি। রোগ সৃষ্টিকর্তা দিয়েছেন এবং সারিয়ে তুলেছেন। সৃষ্টিকর্তা যদি ভালো করে থাকেন তাহলে অতগুলো টাকা কেন তুমি লোন নিয়েছিলে? মাসে মাসে সরকারি চাকরির বেতন থেকে যে টাকা কেটে রাখছে সেগুলো কার পেছনে খরচ করেছ? সিতারা বেগম রাগে অন্ধ হয়ে গেছেন। আফসার সাহেব বিস্মিত হয়ে বললেন, তুমি রাগে ঈর্ষায় অন্ধ হয়ে গেছো সিতারা। আলো আমার মেয়ে, আমার উত্তরাধিকার। ওর পেছনে খরচ করব না তো কার পেছনে খরচ করব? আলো 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 এতগুলো বছরের সংসারে তুমি কখনো আমার কথা চিন্তা করো নাই আফসার। তুমি শুধু তোমার মেয়ের জন্য চিন্তা করলে। আমি তাহলে কেন আছি এই সংসারে? কি পেয়েছি আমি আফসার? এই জন্য আমার দাদি বলতো ও সতীন ভালো, সতীনের কাটাকুটা ভালো না গু, সতীন তো মরেই গেছে আমার জন্য, তার বাচ্চাটারে রেখে গেছে। সিতারা প্রথমে শোরগোল শুরু করলেন, তারপর কান্না শুরু করলেন। আফসার সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন।
তার অবর্তমানে যে মেয়েটার কি হবে ভেবেই এবার উনার দুশ্চিন্তা শুরু হলো। বাবা মায়ের সব কথাই শুনল আলো। আজ কেন যেন চোখের পানি এলো না, হয়তো চোখের পানি ফুরিয়ে গেছে। কত কাঁদবে আর, কিন্তু কাঁদতে পারলে বোধহয় ভালো হতো। বুকের মাঝে কি যেন চেপে আছে, হাসফাস লাগছে যে। দুপুরে আর খাওয়া হলো না আলোর। আফসার সাহেব চলে গেলেন ডিউটিতে আর সিতারা বেগম ঘরের দরজা বন্ধ করে বসেছিলেন। এদিকে আলোর কোচিংয়ের সময় হয়ে গেছে। কোনোমতে মাথায় ওড়না দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল কোচিংয়ের উদ্দেশ্য। পেটের ক্ষুধায় শরীরে শক্তি পাচ্ছিল না, তবুও নিজের শরীরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আলো। প্রথম ক্লাস হলো, তারপর দ্বিতীয় ক্লাস শুরু হলো। কাব্য স্যার ক্লাসরুম ঢুকতেই স্টুডেন্ট সবাই সালাম জানালো। কাব্য স্যার মুচকি হেসে বলল, তোমরা কি জানো, আজই তোমাদের সঙ্গে আমার শেষ ক্লাস। প্রত্যেকটা স্টুডেন্ট প্রথমে অবাক হলো, পরক্ষণেই মন খারাপ করে একের পর এক প্রশ্ন ছুড়ে মারে, স্যার কেন? কুল ডাউন গাইজ, কুল ডাউন। লেট মি টেল ইউ, কিপ সাইলেন্ট। ওকে ওকে স্যার। তোমরা তো জানোই আমি স্কলারশিপের জন্য ইউকে যাওয়ার প্ল্যান করেছিলাম। আমি স্কলারশিপ পেয়ে গেছি। কাব্য খুশি হলেও ওর স্টুডেন্টরা যেন খুশি হতে পারল না খবরটা শুনে। এবার কাব্যর মন খারাপ হতে শুরু করল, কারণ 5 বছর ধরে এখানে আছে। বাচ্চাগুলো তাকে অনেক অনেক ভালোবাসে। দেখো, আমার তো আর কোচিংয়ে পড়ালে হবে না, লেখাপড়া শেষ করতে হবে, ভালো চাকরি পেতে হবে। সবাই মাথা নাড়ল। এবার কাব্য খুশি হয়ে বলল, আরেকটা গুড নিউজ দেই তোমাদের। আগামী শুক্রবার আমার বিয়ে। যদিও বিয়ে এখন করতাম না, দেশে ফিরে এসে করতাম, কিন্তু এখন মায়ের ইচ্ছে অনুযায়ী বিয়েটা করতে হচ্ছে। তোমাদের সবাইকে আমার বিয়েতে আমন্ত্রণ করা হলো। সবাই আসবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গায়ে হলুদ এবং শুক্রবারে বিয়ে। তোমরা সবাই আসবে। ইনভাইটেশন কার্ড আসবে কিছুক্ষণের মধ্যে। তোমরা কার্ডের দেয়া ঠিকানা অনুযায়ী কনভেনশন সেন্টারে চলে যাবে। বুঝতে পেরেছ? ইয়েস স্যার, একসাথে সবাই বলে উঠল। কাব্য মুচকি হেসে ফেলল। তারপর একেবারে শেষের সারিতে বসে থাকা আলোকে উদ্দেশ্য করে বলল, তুমি কিন্তু ফাঁকি দিবে না মিস আলো, নয়তো আমি বাড়ি বয়ে নালিশ করে আসব তোমার বাবার কাছে। বুঝতে পেরেছ? আলো হকচকিয়ে যায়। হ্যাঁ বলবে নাকি না বলবে বুঝে উঠতে পারল না। শেষমেশ বলেই ফেল যে সে যাবে। কাব্য খুশি হল। এর ফাঁকে কার্ড চলে এলো। সবাইকে কার্ড বিলি করে চলে গেল কাব্য। কোচিং ক্লাস আজকের মতো সমাপ্ত। আলো এবং তার এক সহপাঠী একসাথে হাঁটছিল। আলো যাবে টিউশনি পড়াতে আর মেয়েটা তার বাড়িতে ফিরবে। যেতে যেতে দুজনে আলাপ করছিল। আমার না খুব সুন্দর একটা ব্লু গাউন আছে, আমি সেই গাউন পরে স্যারের বিয়েতে যাব। তুই কি পরবি আলো? জানি না, আমি পুতুল। ওমানা জানলে হবে। হাতে আছে আর মাত্র একদিন। আজই তো বুধবার, কাল বৃহস্পতিবার। স্যারের গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে। বাড়িতে গিয়ে বাবার সঙ্গে আলাপ করি, তারপর দেখা যাবে আমি যাব কি না। পুতুল মুখ ভেঙচি কেটে বলল, স্যার তোকে যেচে বলেছে বিয়েতে যাওয়ার জন্য, আর তুই কিনা তোর বাবার দোহাই দিচ্ছিস। আলো জবাব দেয় না। কি বলবে সে? রোজ ভার্সিটি এবং কোচিংয়ে পড়ার জন্য তার আছে মাত্র 3টা থ্রিপিস। ভালো কোনো ড্রেস নেই যার। তার কি কোনো বড়লোক স্যারের বিয়ের অনুষ্ঠানে যাওয়া সাজে? স্যার নাকি মনের আনন্দ থেকে কোচিংয়ে পড়াত। এমনিতেই তারা নাকি বিরাট বড়লোক। স্যারের বিয়ে নিশ্চয়ই সাদামাটা আয়োজনে হবে না। শুধুমাত্র পুরো কোচিংয়ে 2 স্টুডেন্ট এবং টিচার 10 জনকে ইনভাইট যারা করে, তারা কি বিয়েতে সাদামাটা আয়োজন করবে? আলোর এবার সত্যি নিজের ভাগ্যের উপর বিরক্ত লাগছে। মাঝে মাঝে কেন আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে পারে না? টাকা কারণেই কেন সে এসব সুখ থেকে বঞ্চিত হচ্ছে? মেঘালয়, খোঁজ পেয়েছিস শ্যামাকন্যার? মেঘালয় অপরাধীর ন্যায় তাকালো তার মায়ের দিকে। ছেলের মলিন মুখ দেখে মাহরিন দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, তুই মন খারাপ করছিস কেন? আল্লাহ চাইলে মেয়েটার সঙ্গে আমার দেখা হবে। তুই চেষ্টা করেছিস, এটাই তো অনেক। তুমি তো জানো না মা, আজ একটা পাষাণ শক্ত হৃদয়হীনার সঙ্গে আমার দেখা হয়েছিল।
মেয়েটা যেই কলেজে পড়ে সেই শ্যামাকন্যাও নাকি একই কলেজে নাকি পড়ে। সেই হৃদয়হীনার কাছে খোঁজ নিতে চাইলাম, কিন্তু হৃদয়হীনা কি বিরক্ত নিয়ে যে তাকালো আমার দিকে। তার চোখের ভাষা যেন বলছিল, পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর বস্তু তার চোখে বুঝি আমি ছিলাম তখন। তবুও আগ বাড়িয়ে তার সঙ্গে কথা বলতে চাইলাম, কিন্তু সে আমার উপর বিরক্ত, চরম বিরক্ত। আমার ২৭ বছরের জীবনে এই প্রথম বোধহয় কেউ আমার উপর বিরক্ত হল। কিন্তু কেন মা? মেঘালয়ের মনের কথন মনে রয়ে গেল। মাকে বলা হলো না এই কথাগুলো। বললে হয়তো তার মা হাসবে, কারণ তার মায়ের মতে মেঘালয়কে কেউ এড়িয়ে যেতে পারে না। মেঘালয় পর্বতের মতো মানব মেঘালয়ের সৌন্দর্যকে কেউ এড়িয়ে যেতে পারে না। অথচ তার মায়ের ধারণাকে কেউ বুড়ো আঙুল দেখিয়ে মেঘালয়কে কি সূক্ষ্মভাবে এড়িয়ে গেছে আজ। এমন অবজ্ঞার কথা কি আর মায়ের সঙ্গে বলা যায়? এমন অদ্ভুত বিষয় কেবল লুকিয়ে রাখতে হয়, নয়তো লজ্জা পেতে যে হবে। মা ছেলেতে মিলে কি নিয়ে আলাপ করছো? কাব্য তার মা মাহরিনের পাশে বসতে বসতে কথাগুলো বলল। মেঘালয় মুচকি হেসে বলল, তোমার স্টুডেন্টদের ইনভাইটেশন কার্ড দেয়া শেষ? হ্যাঁ, মাত্রই দিয়ে ফিরলাম। বেশ ভালো উদ্যোগ নিয়েছ দেখছি। স্যারের বিয়েতে বরযাত্রী হিসেবে অর্ধেক তার স্যারের স্টুডেন্ট যাবে। তোমার বউ জানে তো তোমার পাগলামির কথা? মেঘালয়ের কথায় হেসে ফেল মাহরিন এবং কাব্য। এবার তুইও বিয়েটা সেরে ফেল মেঘালয়। আমার থেকে যেহেতু তুই আধ ঘন্টার ছোট, সেহেতু তোর উচিত আমার বিয়ের আধ ঘন্টা পর বিয়ে করে ফেলা। কাব্যর উপরে একটা বালিশ ছুঁড়ে দিল মেঘালয়। কাব্য বালিশ ধরে ফেল। তারপর হাসতে হাসতে আবারও মেঘালয়ের দিকে ছুঁড়ে দিল। মেঘালয় বালিশটা ক্যাচ করে ধরে ফেল। তারপর কোলের উপর হাত দুটো রেখে বলল, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে মনে ছিল না তোমার? এখন কেন এসব বলছো ভাই? বিয়ের মতো একটা কঠিন সিদ্ধান্তের সময় এত কিছু মনে থাকে নাকি? কাব্যের কথা শুনে মাহরিন এবং মেঘালয় দুজনে হেসে ফেল। কাব্য এবার মাহরিনের দিকে ফিরে বলল, মাশফি ভাইয়ের আসার ব্যাপারে কোনো কনফার্মেশন পেয়েছ মা? আজ রাতের ফ্লাইটে আসবে। মাশফির বউয়ের নাকি শরীর ভালো ছিল না, তাই ফিরে আসতে দেরি হচ্ছে। বাহানা সব। এত লো ক্লাস মেন্টালিটির মেয়ের চক্করে তোমার ছেলে পড়ল কি করে? বিয়ের পর নিজের শ্বশুরবাড়িতে আসতে চায় না, না আসার জন্য তার হাজারটা অজুহাত তৈরি থাকে। কাব্যের কথা শুনে মাহরিন দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাইয়ের বউয়ের বদনাম করিস না কাব্য। আমার ভাগ্য হয়তো ছেলের বউয়ের আদর নেই। মাঝে মাঝে হতাশ লাগে। 3টা ছেলে তো আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু একটা মেয়ে যদি দিতেন, মনের দুঃখ মেয়ের কাছে বলতে পারতাম, গল্প করতাম। ছেলের বউয়ের সঙ্গে কি সব কথা বলা যায়? কোনো কথা কোনোভাবে ধরে মাইন্ড করে বসে থাকে? মেঘালয় তার মায়ের মলিন মুখের দিকে তাকিয়ে রইল। কি নেই তাদের? সব আছে, কিন্তু তার মায়ের সারা জীবনের একটা আক্ষেপ রইল, মেয়ে নেই। কাব্য এগিয়ে গিয়ে মাহরিনের হাত ধরে বলল, আমরাই তোমার ছেলে, আমরাই তোমার মেয়ে। গল্প আমাদের সঙ্গে করবে মা। এই যে সারাদিনের এতশত ব্যস্ততার মাঝেও তোমার পাশে এসে কেন বসি? আমাদের গল্প তোমার সঙ্গে বলার জন্য, তোমার গল্প শোনার জন্য আমরা বসে থাকি। আগে 3 জন আসতি এই ঘরে, আমার মাশফি, কাব্য, মেঘালয়। মাশফি বিয়ের পর আর সময় পেল না এই ঘরে আসার। মাঝে মাঝে 2-4টা কথা বলে ফুরসত পেলে। তোরও বিয়ে হয়ে যাচ্ছে, তুইও আর আসবি না হয়তো। তোর বাবা মারা যাবার পর থেকে ধীরে ধীরে একাকিত্বে অভ্যস্ত হয়ে যাচ্ছি রে। কাব্য আর মেঘালয় স্তব্ধ হয়ে গেছে তাদের মায়ের কথা শুনে। মায়েরাও যে একদিন সন্তানকে কাছে পেতে ছটফট করে, আজই প্রথম অনুভব করল তারা। অথচ সন্তানের সময় কই মাকে দেওয়ার জন্য? অথচ এই মা একদিন সন্তানদের হাজারো কাজ এবং ব্যস্ততার ভিড়ে সময় দিয়েছে। ছোটবেলায় বুকে জড়িয়ে ঘুম পাড়িয়েছে, কতশত রাত নির্ঘুম কাটিয়েছে সন্তানের জন্য। আলো টিউশনি শেষ করে বাসায় ফিরে এলো। এখন ঘরের অবস্থা দুপুরের মতো নেই, স্বাভাবিক আছে। আফসার সাহেব টিভিতে নিউজ দেখছেন, সিতারা বেগম রান্না করছেন। আলো নিজের ঘরে গিয়ে ব্যাগটা রেখে সোজা চলে গেল তার মায়ের কাছে। মা, ভাত দাও। আলোর কথা শুনেও জবাব দেয় না সিতারা। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। রান্নাঘর থেকে বের হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে সিতারা বেগম ডাক দিয়ে দায়সারাভাবে বললেন, টেবিলে রাখা আছে, খেয়ে নে, নয়তো আবার তোর বাপের কাছে গিয়ে বলবি সৎমা বলে ভাত খেতে দেয়নি।
আলো দীর্ঘশ্বাস ছাড়ল। রোজ রোজ এমন কথা শুনতে শুনতে এখন গায়ে সয়ে গেছে। দুপুরে না খেয়ে এখন রাতের খাবার খেতে এসেও যদি এমন কটূক্তি শুনতে হয় তাহলে আর কি বা বলার আছে আলোর। অবশ্য বাবাকে বলেও না এসব কথা, কিন্তু বাবা টের পেয়ে যায়। কোনোমতে ভাত খেয়ে নিল আলো। তারপর বিয়ের কার্ডটা হাতে নিয়ে তার বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল বেশ অনেকটা সময় ধরে। কাব্য স্যারের বিয়ের ব্যাপারটা নিয়ে একবার আলাপ করতে মন চাইছে তো আরেকবার বলতে মন চাইছে না, কিন্তু দাওয়াতে না গেলে কাব্য স্যার সত্যি সত্যি তার বাড়িতে চলে আসতে পারে, কারণ স্যার অনেকটা নিজ মন মর্জিতে চলা মানুষ। কি রে, কিছু বলবি আলো? আফসার সাহেব টিভির পর্দায় চোখ রেখে প্রশ্ন করলেন। আলো নিজেকে প্রস্তুত করল কথাগুলো বলার জন্য। বিয়ের কার্ডটা আফসার সাহেবের দিকে বাড়িয়ে দিল আলো। আফসার সাহেব টিভির পর্দা থেকে দৃষ্টি সরিয়ে কার্ডের উপরে রাখল। তারপর খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে কার্ড হাতে নিয়ে বলল, কার বিয়ের কার্ড? আমাদের কোচিং সেন্টারের যে অঙ্ক করায় সেই কাব্য স্যারের বিয়ের কার্ড। সবাইকে দাওয়াত করেছে, যাওয়ার দরকার নেই। আফসার সাহেব নিজের পাশে ইনভাইটেশন কার্ড রেখে জবাব দিলেন। আলো জানত তার বাবা রাজি হবে না। সবাইকে স্যার কার্ড দিয়ে দাওয়াত করেছে, কিন্তু আমাকে প্রায় জোর দিয়ে বলেছে আমার বিয়েতে যেতেই হবে। যদি না যাই স্যার নাকি আমাদের বাড়িতে চলে আসবে। আলোর কথা শুনে আফসার সাহেব আবারও কার্ড হাতে নিয়ে খুলে দেখলেন। তারপর আলোর দিকে তাকিয়ে বললেন, শুক্রবারে বিয়ে হবে? হ্যাঁ বাবা। গিফট কি দেয়া যায়? উনারা বিরাট বড়লোক বাবা, স্টুডেন্টদের নাকি গিফট দেয়া লাগবে না, উনার বিয়েতে উপস্থিত হলেই নাকি চলবে। আফসার সাহেব চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, চল তুই আর আমি মার্কেটে যাই, নতুন ড্রেস কেনা লাগবে তো নাকি? আলো অবাক হয়ে যায় তার বাবার কথা শুনে। আলো চায়নি মুখে ফুটে তার আগেই কি করে তার বাবা বুঝতে পারল যে তার আসলে নতুন ড্রেস দরকার। আলোর হুট করে মন চাইল তার বাবাকে জড়িয়ে ধরতে, ঠিক যেভাবে ছোটবেলায় জড়িয়ে ধরত কোনো বায়না পূরণ হবার পর। আলোর আজ কেন যেন মনে হলো বড় হয়ে যাওয়াটা আসলেই বিরক্তিকর। হুটহাট মন চাইলেও বাবা মায়ের সঙ্গে ঠিক ছোটবেলার লেপ্টে থাকা যায় না, কেমন জড়তা কাজ করে। বাবা আছে বলেই তো বেঁচে আছে সে, নয়তো আলো সেই কবেই মরে যেত। বাপ বেটি মিলে কোথায় যাওয়ার পরিকল্পনা করছে? সিতারা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে প্রশ্ন করল। আফসার সাহেব ওয়ালেট প্যান্টের পকেটে ঢুকিয়ে বললেন, আলো অনেকদিন হলো কোথাও যায় না, তাই ভাবলাম ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। রোজই তো রাস্তায় হেঁটে কলেজে কোচিংয়ে যাচ্ছে, সেগুলো কি বাইরে যাওয়া হচ্ছে না? সিতারা বেগমের কথায় জবাব দিতে ইচ্ছে করল না। আফসার সাহেবের পাশ কাটিয়ে চলে গেলেন আলোর ঘরের সামনে। ঠিক তখনই আলো বেরিয়ে এলো ঘর থেকে। মেয়েকে সঙ্গে নিয়ে আফসার সাহেব বের হয়ে গেলেন মার্কেটের উদ্দেশ্যে। পুরো মার্কেট খুঁজে মেয়ের জন্য চমৎকার একটা সাদা কাতান শাড়ি পছন্দ হলো আফসার সাহেবের। সোনালি পাড়ের সাদা শাড়ি, সোনালি জরি সুতার পদ্মফুল ফুটে আছে পুরো শাড়ি জুড়ে। আলো অবাক হয়ে তাকিয়েছিল অনেকক্ষণ। তারপর তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা আমাকে এই রঙের শাড়িতে মানাবে না, অন্য রঙের দেখো। আফসার সাহেব মেয়ের কথার ভাবার্থের মানে খুঁজলেন। পরমুহূর্তে যখন বুঝতে পারলেন তখন আলোর মাথায় হাত রেখে মায়ামাখা আদুরে সুরে বললেন, দিনের শুভ্র আলোতে যেমন আমরা বাস করি, ঠিক তেমনি রাতের নিকষ কালো আধারেও আমরা বাস করি। যেখানে সৃষ্টিকর্তা তার পুরো সৃষ্টির একাংশ সাদা কালো রং দিয়ে রাঙিয়েছেন, সেখানে তোর এত হীনমন্যতা কেন? তোকেও তো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। আলো তার বাবার দিকে তাকিয়ে রইল। মানুষটা এত চমৎকার গুছিয়ে কথা বলতে পারে, কথার জাদুকর তার বাবা। এই যে হুট করে আলোর মনে হচ্ছে শুভ্র রং গায়ে জড়ালে দোষ কি? এই পৃথিবীর সকল রং সৌন্দর্য খুদ সবই তো সৃষ্টিকর্তার সৃষ্টি। মানুষ কি পেরেছে সৃষ্টি করতে? দোকানদারের কাছে শাড়ির বিল মিটিয়ে আফসার সাহেব আলোর হাত ধরল। আলো চমকে গেল। আফসার সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, কালোর গভীরতা ছুঁয়ে যায় আত্মার অন্তঃস্থল, সাদা শুধু বাহ্যিক দ্যুতি এবং আকর্ষণের বস্তু মাত্র। আলো সেই কঠিন দুটো বাক্যের মানে বুঝতে চায়, কিন্তু বুঝতে পারে না। চল আজ আমরা ফুচকা খাই বাপ বেটি মিলে, তোকে নিয়ে শেষ করবে ঘুরতে বেরিয়েছিলাম মনে নেই রে আলো। আফসার দীর্ঘশ্বাস ছাড়লেন। আলোর এবার হঠাৎ করে কেন যেন কান্না পেল।
তার বাবার এত আদরের, এত স্নেহের, তাকে আগলে রাখার ঋণ কি কখনো শোধ করতে পারবে? আজ শুক্রবার। কাব্য এবং ইতির বিয়ে। ইতিমধ্যে জুম্মার নামাজের পর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মেহমান আসছে ধীরে ধীরে। কাব্যর কিছু কিছু স্টুডেন্টরা চলে এসেছে। একটা রিকশা এসে থামল জিইসি কনভেনশন সেন্টারের সামনে। প্রথমে নিতু নেমে এলে, তারপর আলো। নিতু সত্যি সত্যি ব্লু রঙের একটা গাউন পরে এসেছে। আর আলো তার বাবার কিনে দেয়া সোনালি পাড়ের সাদা শাড়ি। চোখের কোল ঘেঁষে কাজলের রেখা ফুটে আছে। চুলগুলো বেলিফুলের বাঁধনে আটকে রাখা। গহনাবিহীন মুখটার দিকে তাকিয়ে খানিকটা বিরক্ত হলো পুতুল। মুখ ভেঙচি কেটে আলোকে বলল, তোর কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই আলো? এত ফকফকা সাদা শাড়ি তোকে কে পরতে বলেছে? শুধু গায়ে জড়ালে হবে? মানানসি হতে হবে না? আলো খানিকক্ষণ চুপ রইল পুতুলের কথা শুনে। কষ্ট পেয়েছে বান্ধবীর কথা শুনে। তবুও মুখে হাসি ফুটিয়ে পুতুলকে বলল, আমি তো জানি না আমাকে মানিয়েছে কিনা, কিন্তু আমার বাবা এখানে আসার আগে আমাকে শাড়িতে দেখে বলেছে আমাকে মানিয়েছে, সুন্দর লাগছে দেখতে। বাবা যেহেতু বলেছে, তাহলে আমাকে সত্যি শাড়িতে মানিয়েছে। কারণ আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসে, এবং বাবার সেই ভালোবাসার জোরেই হয়তো বাবার চোখে আমাকে সুন্দর লেগেছে। এখন কেউ যদি আমাকে ভালো না বাসে, পছন্দ না করে, তাহলে হাজার সুন্দর দেখালেও ভালো লাগছে কিংবা মানিয়েছে বলবে না। সেখানে তো আমি কালো বটে। পুতুলের মুখের উপর কথাগুলো যেন থাপ্পড়ের মতো পড়ল। আলোর কথাগুলো শুনে সে চুপসে যায়। মেয়েটার অতি বিচক্ষণতা মাঝে মাঝে পুতুলকে ভারী আশ্চর্য করে তোলে। কাব্য এবং তার নববধূ ইতির সঙ্গে আলো এবং পুতুল গিয়ে দেখা করল স্টেজে। ইতি তো আলোর সঙ্গে পরিচয় হবার পর বলেই ফেল, শুভ্র রঙে কৃষ্ণবতী গো। আলো ভীষণ লজ্জা পেল ইতির কথায়। এবার আলো পুতুলকে সঙ্গে নিয়ে নেমে পড়ল। হুট করে কারো সঙ্গে আলোর ধাক্কা লাগল। আলো উশরি বলতে বলতে মানুষটার মুখের দিকে তাকালো, এবং যাকে দেখতে পেল তাকে দেখেই আলো ভীষণ আশ্চর্যবোধ করল। আলোর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা হুট করে আলোর হাত শক্ত করে ধরল, তারপর নরম সুরে বলল, কেমন আছো তুমি? তুমি জানো না তোমাকে আমি এবং আমার ছেলে কত খুঁজেছি। প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম তোমাকে পাব না ভেবে, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে তার প্রতি নিরাশ করলেন না। অবশেষে তোমাকে আজ পেয়েছি আমি। আলোর সামনে দাঁড়িয়ে আছে সেই সুশ্রী রূপের নারী, যাকে কয়েকদিন আগে আলো সাহায্য করেছিল, যার ছেলে আলোর কাছে আলোর খোঁজ করতে গিয়েছিল বলে আলো মিথ্যার আশ্রয় নিয়েছিল। কিন্তু লাভ কি হলো? মা তোমাকে বড় চাচ্চু ডাকছে। কাবিনের টাকার ব্যাপারে কি জানতে? বাকি কথা বলতে পারল না মেঘালয়। তার মায়ের পাশে দাঁড়িয়ে থাকা শুভ্ররঙা শাড়িতে সেই মেয়েটাকে দেখে ভীষণ অবাক হলো মেঘালয়। কারণ মেয়েটার এক হাত তার মায়ের হাতের মুঠোয় বন্দী। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, মেয়েটা আজও তার দিকে বিরক্ত চোখে তাকিয়ে আছে। কিন্তু কেন? মেঘ, দেখ দেখ, আমি কাকে খুঁজে পেয়েছি। অবশেষে শ্যামাকন্যাকে খুঁজে পেয়েছি আমি। মাহরিন আলোর হাত টেনে নিয়ে যায় মেঘালয়ের সামনে। মেঘালয় প্রথমে স্তব্ধ হয়ে যায়, তারপর আলোর দিকে ভ্রু কুঁচকে তাকায়। এবার আলোর মেঘালয়ের দৃষ্টি উপেক্ষা করতে মন চাইছে, কিন্তু সেই রকম কোনো ব্যবস্থাই তো নেই। ইস, কি লজ্জা, কি লজ্জা! তোমাকে ছোট চাচ্চু ডাকছে মা। আপাতত তুমি না হয় সেদিকেই যাও, মেঘালয় শান্তস্বরে বলল তার মাকে। মাহরিন যেন দোটানায় পড়ল। শ্যামাকন্যাকে রেখে যেতে মন চাইছে না। মেয়েটা যদি আবারও চলে যায়? পরক্ষণেই মাথায় একটা বুদ্ধি আসে। মাহরিন এবার আলোর দিকে ফিরে বলল, ও হচ্ছে আমার ছেলে মেঘালয় ইমতিয়াজ আহমেদ। সেদিন তোমার সঙ্গে ওরই ফোন কলে কথা হয়েছিল। তুমি একটু মেঘালয়ের সঙ্গে থাকো, আমি একটু আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না মেয়ে। আলো এবার যেন আরেকটু মিয়ে যায়। মেঘালয় কিছু বলতে চাইলে মাহরিন ইশারায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে চলে গেল। মেঘালয় ফোঁস করে একটা শ্বাস ছেড়ে আলোকে উদ্দেশ্য করে বলল, তো মিস মিথ্যাবতী, সেদিন আমার সঙ্গে মিথ্যা বললেন কেন? সত্যি বললে কি হতো? মেঘালয়ের মুখ থেকে কি মিথ্যাবতী নামখানি শুনে ভীষণ বিরক্ত হয়ে আলো অন্যদিকে তাকাল। লোকটার সঙ্গে কথা বলবে কি? ভয়ে হৃৎপিণ্ড যেভাবে কাঁপছে, মনে হচ্ছে বুক ফুঁড়ে বেরিয়ে আসবে। কথা বললে কণ্ঠ দিয়ে স্বর না বেরিয়ে হৃদয়ের ক্ষিপ্র গতিতে চলা শব্দ বের হয়ে আসবে। এমনিতেই তাকে মিথ্যাবাদী ভাবছে,
তার চেয়ে বরং চুপচাপ থাকাই শ্রেয়। সুযোগ পেলে কোনো এক ফাঁকে সে বেরিয়ে পড়বে। কিন্তু সেই সুযোগ আর পেল না আলো। কিছুক্ষণের মধ্যে মাহরিন ফিরে আসে এবং মেঘালয়কে কিছু একটা বলতেই সে বরকনে যেখানে আছে সেখানে চলে যায়। আলোর হাত ধরে মাহরিন কোলাহল থেকে সামান্য দূরে চলে গেল। আলো যেন কাঠ পুতুলের মতো উনার পেছনে পেছনে এগিয়ে যাচ্ছে। অথচ সে বারণ করতে পারত, কিন্তু বারণ করার সাধ্যাধিকার আছে? আলোর সাহস সব ফুরিয়ে গেছে আজ। তোমার নাম কি? আলোর মুখোমুখি দাঁড়িয়ে আদুরে সুরে প্রশ্ন করল মাহরিন। আলো দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। আমার নাম তামান্না ইসলাম আলো। তোমার বাবা মায়ের নাম? বাবার নাম আফসার উদ্দিন। জন্মদাত্রী মায়ের নাম হাবিবা, যদিও তিনি বেঁচে নেই। তোমার বাবা কি বিপত্নিক রয়ে গেছেন নাকি? মাহরিনের প্রশ্ন শুনে খানিকটা অস্বস্তি ফিল করে আলো, কারণ এত ব্যক্তিগত তথ্য তার বলতে ইচ্ছে করছে না। প্রশ্ন যেহেতু করে ফেলেছে সেহেতু এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমার মায়ের অবর্তমানে আরও একজন মা আছেন আমার, যিনি 3 দিন বয়সী থেকে আমাকে আজ পর্যন্ত লালন পালন করে আসছেন। উনার নাম সিতারা বেগম, আমার বাবার দ্বিতীয় স্ত্রী। মাহরিনের কেন যেন এবার কষ্ট পাচ্ছে আলোর জন্য। আহারে, মা নেই যার, পোড়াকপাল তার। মাহরিন আলোর হাতটা ধরে বলল, আজ আমার মেয়ে ছেলের বিয়ে। আমার ছেলেদের বাবা গত হয়েছে আজ 5 বছর হলো। বুঝতেই পারছো তার অবর্তমানে আজ আমার কতখানি দায়িত্ব বেড়ে গেছে। তাই তোমার সঙ্গে আমার অনেক গল্প করার ইচ্ছে থাকলেও আমি অপারগ। বিয়ের ব্যাপারটা মিটে গেলে আমি তোমার সঙ্গে আবারও দেখা করব। আলো, তোমার বাসার ঠিকানা দেবে আমায়? আলো বিস্মিত হয়ে গেল। কাব্য স্যারের মা উনি? আহ, এবার তো নিজেকে কেমন ছোট মনে হচ্ছে নিজের কাছে। সবাই কি ভাববে তার ব্যাপারে জানার পর, বিশেষ করে কাব্য স্যার? তাছাড়া মেঘালয় নামের মানুষটা কি আর লুকিয়ে রাখবে সেদিনের ব্যাপারটা? কি ভাবছো আলো? আমাকে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ দেবে না? মাহরিনের কথায় আলো ভাবনার জগত থেকে বের হয়ে এলো। তারপর ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে বলল, আন্টি, আপনি অবশ্যই যাবেন আমাদের বাড়িতে। কাব্য স্যারের কাছ থেকে ঠিকানা জেনে নিবেন। উনি চেনেন আমাদের বাসা। মাহরিন যেন আরও এক দফা অবাক হলেন। মেয়েটা এত হাতের কাছে ছিল, অথচ কত খুঁজেছেন। আজ যদি কাব্য তার স্টুডেন্টদের ইনভাইট না করত, তবে আলোকে পাওয়া হতো না। সৃষ্টিকর্তার এত নিখুঁত পরিকল্পনা মাঝে মাঝে তাকে অবাক করে। সেদিনের মতো আলোকে বিদায় জানালেন মাহরিন। তবে আবারও যে আলোর সঙ্গে দেখা করবেন তিনি বলে রাখলেন। আলো কোনোমতে খাওয়া দাওয়া শেষ করল। তারপর পুতুলের জন্য অপেক্ষা করতে লাগল। পুতুল এলো প্রায় 10 মিনিট পর। তারপর পুতুলকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল আলো। জিইসি কনভেনশন সেন্টার থেকে সোজা একটা রিকশা ডেকে উঠে বসল ওরা দুজন। রিকশা যখন চলতে শুরু করল তখন আলো হাফ ছেড়ে বাঁচল যেন। কারণটা হচ্ছে মেঘালয় মানুষটার দৃষ্টি আলোকে বারবার নাড়িয়ে দিচ্ছে। মানুষটা তাকে মিথ্যাবাদী ভাবছে। অথচ আলো যা ভেবে মিথ্যা বলেছিল তার আর হলো কই? সেই তো তাদের চোখে ধরা পড়ল সে। তাই তার সামনে দ্বিতীয়বার পড়ার আগেই সে চলে এসেছে। বেঁচে থাকলে মানুষটার সামনে জীবনে ভুল করেও যাবে না। আলো যখন আকাশকুসুম ভাবছিল ঠিক তখনই পুতুল বলল, আগামীকাল আসবি না? আগামীকাল কোথায় যাব? কেন? স্যারের রিসিপশনে আসবি? ভুলে গেলি নাকি? হায় আল্লাহ, পালিয়ে থাকার প্ল্যান করছি, আর বারবার প্ল্যান পন্ড হচ্ছে। আলো হাত দিয়ে কপাল চেপে ধরল। বাকিটা পথ সে চুপ করে রইল। পুতুল অপরপক্ষের নীরবতা দেখে চুপ করে রইল সারাটা পথ। মেঘালয় কাব্যের কানের কাছে মুখ বাড়িয়ে বলল, আর কত ছবি তুলবা ভাই? বিশ্বাস করো আমার বিরক্ত লাগছে, কিন্তু তোমার এনার্জি দেখে মনে হচ্ছে তুমি আরও শতাধিক ছবি তুলতে পারবে। এত এনার্জির যোগানদার কি আমাদের ভাবি? শেষ কথাটা ইতিকে উদ্দেশ্য করে মেঘালয়। ইতি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেল। কাব্য মেঘালয়ের পেটে কুনুই দিয়ে গুঁতো দিয়ে বলল, বড় ভাইয়ের সঙ্গে মজা নিস? আমার জায়গায় দাঁড়িয়ে দেখ, কত আনন্দ হারে হারে টের পাবি। মেকি হাসি দিতে দিতে গাল ব্যথা হয়ে গেল আমার। আধা ঘন্টার বড় ভাই আমার তুমি, হাসি দিচ্ছ কেন? মুখ কালো করে দাঁড়িয়ে থাকো। সবাই এবার তোমার কালো মুখের রহস্য উদ্ঘাটন করতে নেমে পড়বে। ছবি তুলতে আসবে না আর। এই ফাঁকে আমরা ভাবিকে নিয়ে চলে যাব।
বেশ ক্লান্ত লাগছে এবার। মেঘালয় কাব্যের কাঁধে মাথা রেখে কথাটি বলল। কাব্য হেসে ফেলল। এমন সময় মাহরিন এগিয়ে এলে তাদের কাছে। মেঘালয় তার মায়ের আশেপাশে সেই কি মিথ্যাবতীকে খুঁজছে যেন, কিন্তু মাকে জিজ্ঞেস করতে তার যত আপত্তি। একটা অজানা মেয়ের থাকা না থাকা সম্পর্কে প্রশ্ন করা যায় না। ব্যাপারটা ভারী দৃষ্টিকটু দেখায়। চল চল, বোমাকে নিয়ে চল। তুমি এতক্ষণ কোথায় ছিলে মা? কাব্য প্রশ্ন করল। তোর স্টুডেন্টের সঙ্গে আলাপ করছিলাম। মাহরিন মুচকি হেসে জবাব দেয়। মেঘালয় ভ্রু কুঁচকে ফেল। কাব্য সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কোনো স্টুডেন্টের সঙ্গে? তামান্না ইসলাম আলোর সঙ্গে। কাব্য অবাক হয়ে গেছে আলোর নাম শুনে। এদিকে মেঘালয় আলোক নামটা মনে মনে আওড়ায়। মেয়েটা নামের মতো নয়, সাংঘাতিক মিথ্যাবাদী একটা মেয়ে। তাকে সেদিন রোদের মধ্যে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল। আচ্ছা, মেয়েটা কি অহংকারী? মাহরিনকে প্রশ্ন করে এবার মেঘালয় ফোরন কাটল। তোমার শ্যামাবতী কি তবে ভাইয়ার স্টুডেন্ট? মাহরিন হেসে মাথা নাড়ায়। কাব্য এবং মেঘালয় অবাক হল। কি অবাক কাণ্ড! যাকে খুঁজতে খুঁজতে হয়রান সে তো কাছেই ছিল। অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল। বরযাত্রীর বিশাল গাড়ি বহর কাব্য এবং ইতিকে নিয়ে রওনা হল। পরদিন সকালে আলো যখন ঘুম থেকে জেগে উঠল, তখনই বাইরে থেকে ভেসে এলো চেনা এবং অচেনা কণ্ঠস্বর। আলো কিছুটা ভয় পেয়ে কোনোমতে গায়ে ওড়না জড়িয়ে এলোমেলো হাতে চুলগুলো খোপা করে ঘর থেকে বের হয়ে এলো, এবং যাদের দেখল তাতেই সে স্তব্ধ হয়ে গেছে। কারণ কাব্য এবং মাহরিন এসেছে। আলোকে দেখে মাহরিন বলল, সাতসকালে তোমাকে জ্বালাতে চলে এলাম আলো। আলো যেন ভাষা হারিয়ে ফেল। আচ্ছা, সে কি স্বপ্ন দেখছে? কিন্তু স্বপ্ন কি রঙিন হয়? ধীরে ধীরে আলো টের পেল চোখের সামনে যা দেখছে সবই সত্য। আলো হুট করে লজ্জা পাচ্ছে। তাদের এই ছোট কুটিরে কাব্য স্যার এবং উনার মায়ের আগমন যেন আলোর জীবনের সবচেয়ে লজ্জাজনক অধ্যায় হিসাবে গেঁথে রইল তার স্মৃতিতে। তৈরি হয়ে নাও আলো, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। আমার রিসিপশন পার্টিতে তুমি হচ্ছ আমার মায়ের স্পেশাল গেস্ট। কাব্যের কথা শুনে আলো তার বাবার দিকে তাকালো। আফসার সাহেব সেখান থেকে উঠে চলে এলেন। আলোকে নিয়ে তার বাবা আলোর ঘরে ফিরলেন। তারপর আলোর দিকে হাসি মুখে তাকিয়ে বললেন, যা আলো, তোর স্যার এবং উনার মা তোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেই তোকে তাদের অনুষ্ঠানে নিয়ে যেতে এসেছে। আমাকে সে দিনের ব্যাপারটা বললি না যে? কিন্তু বাবা, আমি পারব না যেতে। আমার কারো কৃতজ্ঞতা স্বীকারোক্তি জানার প্রয়োজন নেই। আলোর কথা শুনে আফসার সাহেব আলোর মাথায় হাত রেখে বললেন, তারা আমাদের বাড়িতে আগত মেহমান। তোর প্রতি তারা কৃতজ্ঞ। এখন কৃতজ্ঞতা থেকেই হোক কিংবা স্নেহ থেকেই তাদের বাড়ির ছেলের অনুষ্ঠানে তোর উপস্থিতি কামনা করছে তারা। ব্যাস, তুই তাদের সঙ্গে চলে যা আজ। এরপর সব কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটির হিসেব আমি বুঝি না বাবা। আমি সাহায্য করেছি, দ্যাটস ইট। আমার কৃতজ্ঞতা স্বীকারোক্তির প্রয়োজন নেই। তুমি তাদের বারণ করে দাও, আমি যেতে পারবো না। কথাটি বলেই আলো খাটের উপর গিয়ে শুয়ে পড়ল। আফসার সাহেব দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন আলোর ঘর থেকে। যে যেতে চায় না তাকে কি জোর করে পাঠানো যায়? আলো কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল। এমন সময় সে টের পেল কেউ তার খাটে এসে বসেছে। আলো ধীরে ধীরে কাঁথা সরিয়ে দেখতে চাইল কে এসেছে। আমার মেয়ে নেই আলো, তাই তোমাকে কেন জানি আমার মেয়ের মতো করে আদর করতে ইচ্ছে করে। আজ একটা দিনের জন্য তুমি না হয় আমার মেয়ে হলে। ব্যাস, এই একটা দিনের জন্য হলেই চলবে। তোমাকে দেয়ার মতো আমার কাছে কিছুই নেই। কৃতজ্ঞতা স্বীকার করছি না আমি, কারণ মায়েরা সন্তানের সামনে কৃতজ্ঞতাবোধ প্রকাশ করে না। আমি একজন মা হিসেবে আজ তোমার কাছে এসেছি। ব্যাস, এই একটা দিনের জন্য তুমি আমার পাশে থাকবে। তুমি আমার এই আবদার পূরণ করবে তো আলো? আসব। কাব্যের কণ্ঠস্বর শুনে আলো শোয়া থেকে উঠে বসল। মাহরিন অসহায়ের মতো তাকালো কাব্যের দিকে। কাব্য ইশারায় ওর মাকে রিল্যাক্স মুডে থাকতে বলল। কাব্য আলোর সামনে গিয়ে দাঁড়ালো 2 হাত দূরত্ব রেখে। তারপর শান্ত সুরে বলল, আজ আমার রিসিপশন, অথচ 7 সকালে তোমাকে নিয়ে যেতে এসেছি আলো। কারণটা কি জানো? তুমি আমাদের কাছে ভীষণ দামি একজন মানুষ। তোমার কারণে সেদিন আমাদের মা সেফলি বাসায় যেতে পেরেছিল। উপকার করা একজন দায়িত্বশীল মানুষের কর্তব্য।
এই কথা আপনিই আমাদের বলেছেন, স্যার। উপকার করে প্রতিদান নেয়া কি উচিত? আলোর শেষ কথাটি শুনে মাহরিন এবং কাব্য দুজনে একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করল। পরক্ষণেই আলোর কথা ভাবার্থ টের পেয়ে কাব্য এবং মাহরিন বিস্মিত হয়ে যায়। মাহরিন আলোর হাত ধরে বলল, তুমি ভুল বুঝছ আলো। তোমার সঙ্গে আমাদের কোনো দেনা পাওনার সম্পর্ক হতেই পারে না। পৃথিবীতে সব সম্পর্ক কি আর রক্তের সম্পর্কের কারণে হয়? কিছু কিছু সম্পর্ক আত্মার সম্পর্ক হয়, যাকে বলে আত্মার আত্মীয়। তোমাকে দেখার পর থেকে আমার কেমন যেন আপন আপন লাগে। তুমি আমার সঙ্গে আজ যেতে না চাইলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চাই। অন্তত এই রাইটস তুমি আমাকে দেবে আলো। একটা বুড়ি মা শেষ বয়সে এসে একটা মেয়ের অভাবে ভুগছে। তুমি কি চাও সেই মানুষটা একটা মেয়ের অভাব পেয়ে মরুক? আলো স্তম্ভিত, ব্যথিত নয়নে তাকিয়ে রইল মাহরিনের দিকে। কাব্যের চোখজোড়া ঝাপসা হয়ে আসে। ইদানিং তার মা কেন জানি ইমোশনাল কথাবার্তা বলে। কেন বলে? তার মায়ের ভেতরে কি এমন চলছে? ছোটবেলা থেকে যে মায়ের কাঠখোট্টা টাইপ কথা শুনতে শুনতে বড় হয়েছে, সেই মা এখন এত নরম, এত আদুরে সুরে কথা বলে। হুট করে কাব্যর মোবাইলে কল আসে। সে বের হয়ে যায়। এদিকে মাহরিন আলোর মুখের দিকে তাকিয়ে আছে। শেষমেশ হাল ছেড়ে উঠে দাঁড়ালো মাহরিন। পরমুহূর্তে মাহরিন অনুভব করল তার হাতের মাঝে আলোর ছোট হাতের স্পর্শ। মাহরিন আলোর দিকে ফিরে তাকালো। আলো মুচকি হেসে বলল, আপনার আত্মার আত্মীয় হতে চাই আন্টি। আমাকে মেয়ে বানানোর লোভ দেখিয়ে আবার মাঝপথে ছেড়ে চলে যাবেন না যেন। আমি সহ্য করতে পারব না, কারণ এই আমিটা ভীষণ শূন্য। মাহরিনের চোখ ভিজে ওঠার আগে নিজেকে সামলে ফেল। আলোর মাথায় হাত রেখে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, আমি বাইরে অপেক্ষা করছি তোমার জন্য। মাহরিন চলে গেল। আলোর কেন জানি মাহরিনকে ফিরিয়ে দিতে ইচ্ছে করল না। মানুষটা হয়তো সত্যি অনেক ভালো মনের মানুষ। এই যে তাদের ছোট কুটিরে এসে বেতের মোড়ায় বসে রং চা খেল হাসি মুখে, এটা কি কোনো নিরহংকার মানুষ ছাড়া আর কেউ করতে পারবে? আলোর 8 ফিটের ঘরটায় একটা ছোট খাট, একটা পড়ার টেবিল ছাড়া কিছুই নেই। আলোর খাটে এসে যখন মাহরিন বসল, তখন এই ঘরের সৌন্দর্য যেন মাহরিনের সৌন্দর্যের সামনে ফিকে হয়ে গেল। কিছু সময়ের মধ্যে আলো নিজের মনের মাঝে চলা কিছু কথার প্যাচ কাটল। গতকাল হয়তো আলোর অবস্থান সম্পর্কে জানত না, তাই আলোকে নিতে আজ সকালে মাহরিন এবং কাব্য এসেছে। কিন্তু এখানে আসার পর তো তারা আলোর অবস্থান সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছে। চাইলেই কিন্তু তারা চলে যেতে পারত, কিন্তু তারা যায়নি। ঠিক গতকালের মতো আলোকে কাছে টানার কি প্রয়াস মাহরিনের মাঝে, তা ব্যাখ্যাতীত। তা মহারানী, শেষমেশ কাউরে পটাইতে পারলি? আলো সবেমাত্র চুলগুলোতে হাত দিয়েছিল, এমন সময় সিতারা বেগম ঘরে ঢুকে কথাটি বলল। আলো খানিকক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল, এসব কি কথা বলো তুমি? উনারা কেমন তুমি জানো? জানি জানি সবই, কিন্তু কারো পটাইতে যাইয়া আবার পেট বাঁধাইস না। আমার চিন্তা না করলে নাই, কিন্তু তোর বাপের মুখে চুনকালি লাগাস না। সিতারা বেগম কথাগুলো বলে চলে গেল। আলোর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কি হচ্ছে আর কি ভাবছে তার সৎমা? মানুষের মন এত কলুষিত, এতটা নীচ তাদের মন মানসিকতা। নিচ থেকে এবার গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। আলো মাথায় ওড়না জড়িয়ে ঘর থেকে বের হয়ে এলো। বাড়ির সামনে অনেক মানুষ জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। মানুষের কৌতূহলের শেষ নেই। আলোকে দেখে দুজন বৃদ্ধ এসে জিজ্ঞেস করল, আলো, এরা কারা? তোদের বাসায় কি করে? আমার স্যার এবং স্যারের মা এসেছে। কথাটি বলে আলো আর অপেক্ষা করল না, সোজা মাহরিনের কাছে চলে গেল। নয়তো বুদ্ধাগুলো প্রশ্ন করতে করতে পাগল করে ফেলত। মাহরিন গাড়ির দরজা খুলে আলোকে গাড়িতে উঠে বসার জন্য ইশারা করল। আলো গাড়িতে উঠে বসল। মাহরিন দরজা লাগিয়ে উপর পাশে গিয়ে গাড়িতে উঠে বসল। ড্রাইভিং সিটে বসে আছে কাব্য। গাড়ি এবার ধীরে ধীরে চলতে শুরু করল। 10 মিনিট অতিক্রম হবার পর গাড়িটা ধীরে ধীরে দক্ষিণ খুলশী আবাসিক এলাকার দিকে চলতে শুরু করল। তার কিছুক্ষণ পরেই 10তলা একটা বিল্ডিংয়ের সামনে গিয়ে গাড়িটা থেমে গেল। আলো জানালা দিয়ে দেখল চমৎকার বাড়িটাকে। ছাদ থেকে একদম নিচতলা পর্যন্ত বাড়িটাকে ঝাড়বাতি দিয়ে সাজিয়ে রেখেছে। নেমে এসো আলো। মাহরিনের ডাক শুনে আলো গাড়ি থেকে নেমে পড়ল। তারপর মাহরিনের পেছনে পেছনে বাড়িতে প্রবেশ করল আলো।
বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর অন্দরমহলে। মাহরিন যেতে যেতে কিছু খুঁটিনাটি তথ্য শেয়ার করল আলোর সঙ্গে। ছাদে ডেকোরেশন করা হয়েছে রিসিপশনের। 10 তলা বাড়িটা মূলত তাদেরই। নিচ থেকে 3 তলা পর্যন্ত উনারা ব্যবহার করেন। বাকি 5 তলার ফ্ল্যাটগুলো ভাড়া দিয়েছেন। অবশেষে লিফট থেকে বের হয়ে 3 তলায় পৌঁছে গেছে আলো এবং মাহরিন। 3 তলা পুরোটা ফুল দিয়ে সাজানো গোছানো। কিছু কিছু ফুল দেখে তো আলো চিনতেও পারল না। আলোকে একটা রুমের ভেতরে নিয়ে গেল মাহরিন। আলোকে খাটের উপর বসিয়ে মাহরিন চলে গেল কাঠের আলমারির কাছে। এদিকে আলো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটার চারপাশে তাকিয়ে দেখছিল। টানটান করে বিছানা বিছিয়ে রেখেছে। ড্রেসিং টেবিলের পাশে বুকশেলফ, আলমারি। মাহরিন আলমারি থেকে একটা প্যাকেট বের করে এনে আলোর দিকে বাড়িয়ে দিল। আলো প্যাকেটের দিকে তাকিয়ে বলল, কি এটা? শাড়ি। এটা আমার শাড়ি। মাসফির বাবা যে বছর মারা গিয়েছিল সে বছর শেষবারের মতো আমার জন্য শাড়িটা কিনেছিল। শাড়িটা আমার হাতে দিয়েছিল ঠিকই, কিন্তু শাড়িটা পরে তাকে আর দেখাতে পারিনি। কথাগুলো বলার সময় মাহরিনের কণ্ঠস্বর কাঁপছিল। আলো দ্বিধাগ্রস্ত হয়ে বলল, কিন্তু আন্টি এটা তো শুধুই আপনার, আমাকে কেন দিচ্ছেন? আমার বলেই আমি তোমাকে দেয়ার অধিকার রাখি। শাড়িটা পরে নাও। ব্লাউজ এবং পেটিকোট হয়তো তোমার শরীরে ফিট হবে, কারণ তখন আমিও তোমার মতো গোলুমুলু ছিলাম। আমি গেলাম, তুমি ঘরেই থেকো। কিছুক্ষণ পর আমি আসছি। দরজা বাইরে থেকে লক করে যাব। কোনো অসুবিধা হবে না তো? আলো মাথা নাড়িয়ে বোঝালো কোনো সমস্যা হবে না। মাহরিন বাইরে থেকে দরজা লক করে চলে গেল। তোমার নতুন বউ ফেলে তুমি 7 সকালে কই গিয়েছিলে? বাপরে, তোমার বউয়ের ছটফটানো দেখে আমি তো ভেবেছি তোমাকে কেউ বুঝি বাসরঘর থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। মেঘালয়ের কথা শুনে কাব্য হাসতে শুরু করল। ইতি মাথা নিচু করে বলল, উনি আমাকে বলে গেলেই পারতেন। বলিনি কারণ তুমি ঘুমিয়েছিলে। নতুন ব্রাইডের ঘুম নষ্ট করতে নেই, কারণ তাদের চেহারার লাবণ্য হারিয়ে যেতে পারে, ছবিতে ভালো নাও লাগতে পারে। হয়েছে ফটোগ্রাফার সাহেব, বিশদভাবে বোঝানোর প্রয়োজন নেই। তুমি যদি অনুমতি দাও তো একটা প্রশ্ন করি? মেঘালয়ের কথা শুনে কাব্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ইতির হাত ধরে তার ঘরের দিকে যেতে যেতে বলল, একটা প্রশ্ন থেকে কয়েক প্রশ্ন তৈরি হতে পারে, তাই আমি রিস্ক নিচ্ছি না। আপাতত আমি এবং আমার বউ একাকী টাইম স্পেন্ড করতে চাই। ডোন্ট ডিস্টার্ব আস। কাব্যের কথায় পুরো ডাইনিং টেবিলে হাসির রোল পড়ে গেল। মেঘালয় হাসতে হাসতে ডাইনিং টেবিলে থাকা কাজিন গ্রুপের দিকে তাকিয়ে বলল, ভাই ও আদরের বোনেরা, আমাদের কাব্য ভাই আর আমাদের ভাই নেই রে। সে এখন ইতি ভাবির নেওটা হয়ে গেছে। ব্যথায় বুকটা কেমন করছে। তনু, তোর কাছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে? মেঘালয়ের নাটকীয় ভঙ্গিতে বলা কথাগুলো শুনে আরও এক দফা হাসির রোল পড়ল। মেঘ পেছনে ফিরে দেখল তার ফুপা রহমান সাহেব ডাকছে তাকে। মেঘালয় এক্সকিউজ মি বলে সেখান থেকে সরে এসে তার ফুপার কাছে গিয়ে বলল, কিছু বলবেন? তোমার মায়ের ঘরে আমার মোবাইলটা চার্জে রেখেছিলাম, মোবাইলটা এনে দেবে? মা কি ঘরে নেই? মেঘালয় চিন্তিত সুরে প্রশ্ন করল। রহমান সাহেব জবাবে বললেন, ভাবি তো ছাদে গেছে। আচ্ছা, আপনি ওয়েট করুন, আমি মোবাইল নিয়ে আসছি। মেঘালয় এবার হাঁটতে শুরু করল তার মায়ের রুমের উদ্দেশ্য। এদিকে আলো শাড়িটা খুলে দেখল। বেশ চমৎকার একটা শাড়ি, আকাশি রঙা জামদানি শাড়ি, সাদা ব্লাউজ এবং পেটিকোট। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর ওয়াশরুমে গিয়ে পরনের কাপড় ছেড়ে শাড়ি পরতে শুরু করল। কিন্তু বিপত্তি বাধে শাড়ির কুচি করার সময়। বারবার হাত থেকে কুচির ভাঁজ খসে পড়ছে। আলো বিরক্ত হয়ে শেষবারের মতো শাড়িতে কুচি তুলছিল। ঠিক সেই সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করল মেঘালয়। আলো ওয়াশরুমে থাকায় টের পেল না ঘরে কেউ প্রবেশ করেছে। মেঘালয় চার্জার খুলে মোবাইল হাতে নিল। তারপর ঘর থেকে বের হবার সময় খেয়াল করল ওয়াশরুমের দরজার ফাঁক দিয়ে লাইটের আলো বের হচ্ছে। মেঘালয় ফোর্স একটা নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। হাত বাড়িয়ে ওয়াশরুমের লাইটের সুইচ অফ করতেই ভেতরে থেকে কে জানি এক প্রকার ছুটে বেরিয়ে এলো। মেঘালয় স্তব্ধ হয়ে গেছে। কি হলো এটা? কি ছিল? পরক্ষণেই ঘুরে পেছনে তাকাইতে দেখতে পেল অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য। আলো তার দিকেই তাকিয়ে আছে।
বিস্মিত হয়ে তাকিয়ে থাকা আলোর হাতের আঙুলের ফাঁক থেকে ধীরে ধীরে খসে পড়ে যাচ্ছে শাড়ির কুচি। মেঘালয় চট করে পেছনে ঘুরে গেল। আলো যখন টের পেল কি ঘটল তার সঙ্গে ততক্ষণে কিছুই করার ছিল না। এই একটা মানুষের সামনেই কেন সে বারবার ভুল করে? এই যে তাকে এখন কি ভাবছে মানুষটা? আলো চট করে শাড়ির কুচির অংশগুলো তুলে বুকের মাঝে জড়িয়ে ধরল। তারপর মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। লাইট অফ গেল হুট করে। আপনি একটু সরে দাঁড়াবেন, আমি ওয়াশরুমে যাব। ব্যাস, এই একটা কথার অপেক্ষায় জেন ছিল মেঘালয়। মেঘালয় ঠিক একইভাবে পেছনে ফিরে থাকা অবস্থায় সরে দাঁড়াল। আলো ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আর মেঘালয় প্রচণ্ড অস্বস্তি নিয়ে তার মায়ের ঘর থেকে বের হয়ে এলো। ছাদের উদ্দেশ্য যেতে যেতে মেঘালয়ের চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠছে। কিন্তু মেঘালয়ের মনে একটাই প্রশ্ন উদিত হচ্ছে বারবার, আলো এই বাড়িতে? কিন্তু কিভাবে সম্ভব? আলোর অস্তিত্ব হয়তো নিছক মস্তিষ্কের ভ্রম, বই আর কিছুই নয়। কিন্তু সেই মুহূর্ত আলোর ভয় পাওয়া কণ্ঠে বলা কথা, সেগুলোও কি ভ্রম? কার কাছে আছে মেঘালয়ের মনে জাগা প্রশ্নের উত্তর? হাঁটতে হাঁটতে অবশেষে ছাদে পৌঁছে যায় মেঘালয়। তার ফুপাকে মোবাইলটা দিয়ে তার মায়ের কাছে যায়। মাহরিন তখন বাবুর্চির সঙ্গে কিছু নিয়ে কথা বলছিল। মেঘালয়কে দেখে মাহরিন মুচকি হেসে ফেল। তারপর বলল, কি রে বাবা, মুখ কালো করে রেখেছিস কেন? তুমি একটু সাইডে আসবে মা, কথা ছিল। মাহরিন বাবুচাকে সব বুঝিয়ে দিয়ে মেঘালয়ের সঙ্গে চলে এলো ছাদের উত্তর দিকে। মেঘালয়কে যেন পুরো অস্বস্তি ঘিরে ধরেছে। মাহরিন ছেলের চিন্তিত মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোকে চিন্তিত দেখাচ্ছে কেন? আলোকে তোমার ঘরে দেখলাম কেন? মেঘালয়ের মুখ থেকে আলোর নাম শুনে মাহরিন হায় আল্লাহ কি বলে কপালে হাত দিয়ে বলল, দেখেছিস আমি কতটা ভুলো মনা? মেয়েটাকে সেই কখন ঘর রেখে এসেছি। দরজা তো বাহির থেকে বন্ধ ছিল। কে খুলে দিল দরজা? আলো ঠিক আছে তো? মাহরিনের অস্থির চিত্তে বলা কথাগুলো শুনে মেঘালয় ভ্রু কুঁচকে বলল, তার মানে আলো সত্যি সত্যি আমাদের বাড়িতে এসেছে? হ্যাঁ, সকালে আমি আর কাব্দ গিয়েই তো ওকে নিয়ে এলাম। এখন কোথায় আছে আলো? মাহরিন প্রশ্ন করল ঠিকই, কিন্তু মেঘালয়ের কাছ থেকে উত্তর শোনার অপেক্ষাটুকু করলেন না। ছাদে থেকে নেমে পড়লেন। কিন্তু কাব্দ ভাই আমাকে জানাল না কেন? আর সবচেয়ে বড় কথা, মা আলোকে নিয়ে এত কনসার্ন কেন? আলোর নামটা মুখে আসতে না আসতেই আবারও সেই দৃশ্য হানা দিল মেঘালয়ের মানসপটে। মেঘালয়ের মনে হচ্ছে স্মৃতির এই ভয়াল অংশটুকু ট্রিম করে দিতে। কিন্তু এটা তো কোনো যন্ত্র নয়, এটা হচ্ছে মানুষের স্মৃতি। চাইলেই কি মুছে ফেলা যায়? স্মৃতি মুছে ফেলতে চাইলে বরং আরও শক্ত করে মস্তিষ্কের মধ্যে স্মৃতিগুলো নিজেকে সেধিয়ে রাখে, যেন কেউ মুছে ফেলতে না পারে। মেঘালয় এবার নিজের প্রতি বিরক্ত অনুভব করল। তার অনুভূতি, তার সহ্য ক্ষমতা কি এতটাই দুর্বল, এতটাই ঠুনকো? সামান্য একটা বিব্রতকর অবস্থা থেকে সে নিজেকে টেনে তুলতে পারছে না, স্বাভাবিক হতে পারছে না। রিসিপশনের অনুষ্ঠানের পর নতুন বরকনে চলে গেল কনের বাপের বাড়ি। আলোকে এসে কিছুক্ষণ আগেই নিয়ে গেছে ওর বাবা। মাহরিন আলোকে বিদায় দিতে চায়নি, কিন্তু বিদায় যে দিতেই হবে। পরের মেয়েকে কি আর জোর করে রেখে দেয়া যায়? রাত ৮টা। মেঘালয় তখন ড্রয়িং রুমে বসে মাসফি এবং মাসফির বউ তানিয়ার সঙ্গে কথা বলছিল। কথায় কথায় আলোর প্রসঙ্গ উঠে আসে, কারণ রিসিপশনের পুরো অনুষ্ঠানের একমাত্র আকর্ষণের বিষয়বস্তু ছিল আলো। আত্মীয় অনাত্মীয় সবার মুখে একটাই প্রশ্ন, কে এই মেয়ে? মাহরিন প্রতিউত্তরে কেবল হেসেছে। মাসফি এবং তানিয়া মেঘালয়ের কাছে আলোর ব্যাপারে জানতে চাইলে সে সংক্ষিপ্ত আকারে সেদিনকার ঘটনা খুলে বলে। সবটা শোনার পর তানিয়া মুখ ভেঙিয়ে বলল, যত সব সিনেমা। হেল্প করেছে, তাকে টাকা দিয়ে দিক না। সেও খুশি, আমার শাশুড়িও খুশি, ব্যাস। কিন্তু এত আদিক্ষেতা দেখানোর কি আছে? আদিক্ষেতা তো অবশ্যই দেখানোর আছে, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি মেঘালয়ের জন্য আলোকে আনব। আলো হবে আমার মেঘালয়ের অর্ধাঙ্গিনী। মাহরিন সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বলল। এদিকে মেঘালয়, মাসফি এবং তানিয়া হতভম্ব হয়ে গেছে। আলো আমার অর্ধাঙ্গিনী হাতে যাবে কেন? মেঘালয় বসা থেকে উঠে দাঁড়াল। তানিয়া আর মাসফি আপাতত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মাহরিন ধীর পায়ে হেঁটে এসে সোফায় বসল, তারপর মেঘালয়ের দিকে তাকিয়ে বলল,
কারণ আমি চাইছি। তোমার চাওয়া আর না চাওয়ায় তো বিয়ের মতো একটা ব্যাপারকে আমি ছেলেখেলা হিসেবে ভাবতে পারি না, মা। ছেলেখেলা ভাববে কেন? আলো ইজ কারেক্ট গার্ল ফর ইউ। আম্মু, আপনি অনুমতি দিলে একটা কথা বলি? তানিয়ার কথা শুনে মাহরিন তানিয়ার দিকে ফিরল। মাসফি চোখের ইশারায় বারবার তানিয়াকে চুপ থাকতে বলল, কিন্তু তানিয়া মানলে তো। মেঘালয় আপনার ছেলে। আপনার চেয়ে মেঘালয়ের ভালো কে বুঝবে? কিন্তু মেঘালয়ের সঙ্গে আলোকে? আমি মানতে পারলাম না বিষয়টা। সবকিছু মেনে নেয়ার মতো ধারণ ক্ষমতা তোমার নিজের মধ্যে তৈরি করা উচিত, তানিয়া। মেঘালয়ের সঙ্গে আলোকে মানাবে না, এটাই তো বলতে চাইছো তুমি? জীবনসঙ্গীর গায়ের রং কালো ফর্সা এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে জীবনসঙ্গী কেমন, সে কতটা আপন হতে পেরেছে, সে কতটা লয়াল, সে কতটা এফোর্ট দিচ্ছে। মাহরিনের কথা শুনে তানিয়া মেকি হাসি দিয়ে বলল, কিন্তু একটা লো ক্লাস ফ্যামিলির মেয়ে আর যাই হোক হাই ক্লাস ফ্যামিলির বউ হতে পারে না। কোথায় সে আর কোথায় আমরা? আপনি কিভাবে ভাবলেন আমরা আপনার সব ব্যাপারে সহমত প্রকাশ করব? ব্যাপারটা যদি মেঘালয় আর আমার মাঝে থাকতে দাও তাহলে বেটার হতো তানিয়া। তোমাকে আমি কিছু বলতে চাই না, কারণ তুমি এখন আমার ছেলে বউ। তবুও আজ বলতে বাধ্য হচ্ছি। তুমি আমার ছেলের বউ হয়ে কদিন এই বাড়িতে ছিলে? কতদিন তুমি ছেলের বউ হিসেবে দায়িত্ব পালন করেছ? তুমি এত বড়লোক বাড়ির মেয়ে, তবুও কেন আমি তোমার কাছে সংসারের বোঝা চাপিয়ে দিয়ে শেষ বয়সে একটু শান্তি, একটু অব্যাহতি নিতে পারছি না? মাহরিনের কথা শুনে আপাতত সবাই স্তব্ধ। মেঘালয় 2 হাত দিয়ে তার মুখপালের চুলগুলো পেছনের দিকে সরিয়ে দিল। তারপর 2 হাতের উপর থুতনির ভর রেখে উদাস হয়ে কিছু একটা ভাবতে লাগল। এদিকে তানিয়া বিস্মিত হয়ে গেল। মাসফি বুঝতে পারল পরিস্থিতি অন্যদিকে গড়াতে পারে। তাই তানিয়ার হাত ধরে সেখান থেকে চলে যাওয়ার জন্য তানিয়াকে বারবার অনুরোধ করে। কিন্তু তানিয়া নাছোড়বান্দা। তো আপনি এখন কি চাইছেন? আমার ক্যারিয়ার ছেড়ে এসে আপনার সেবা করি, আপনার সংসার সামালি? আমি তো একবারও বলিনি তুমি তোমার ক্যারিয়ার ছেড়ে এসো, তুমি আমার সেবা করবে না। ইটস ওকে। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি আমার সংসার দেখে রাখতে পারবো। কিন্তু আমারও তো শখ আছে। 3টা ছেলে আমার। বড় ছেলেকে বিয়ে করিয়ে ভালো করে 1 মাসও ছেলের বউয়ের সঙ্গে থাকতে পারলাম না। কাব্যকে বিয়ে করালাম। কাব্য আর ইতি দুজনেই স্কলারশিপ পেয়েছে। চল যাবে পোল্যান্ডে। মেঘালয় সারাদিন মেডিকেলে পড়ে থাকে। আমার একা বাড়িতে দম বন্ধ হয়ে আসে। একাকী সময় না কাটলে কোনো আত্মীয়ের বাড়িতে চলে যান। আর যদি ভেবেই থাকেন মেঘালয়কে বিয়ে করাতেই হবে, তাহলে আলোকে নয় অন্য কাউকে দেখুন মেঘালয়ের জন্য। তানিয়া, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি এখনও বেঁচে আছি। আমার ছেলের ভালো মন্দ আমাকে বুঝতে দাও। মাহরিনের কথা শুনে মাসফি এবং তানিয়া দুজনেই উঠে চলে গেল। মেঘালয় দীর্ঘশ্বাস ফেল। তারপর মাহরিনের পায়ের কাছে বসল। মাহরিনের হাঁটুতে মাথা ঠেকিয়ে বলল, মা তুমি কি চাও? আলোকে তোর বউ হিসেবে দেখতে চাই। আমার ঘরে আলোর পদচারণ দেখতে চাই। খুব কি বেশি কিছু চেয়ে ফেলেছি আমি তোর কাছে মেঘালয়? মেঘালয় মাহরিনের হাঁটুতে মাথা রাখা অবস্থায় হুট করে চোখের পানি ছেড়ে দিল। মাহরিন হাঁটুতে ভেজা অবস্থা টের পেয়ে মেঘালয়ের মাথা হাত রেখে ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন পাগল ছেলে? তুমি কি ভাবছ মা? তুমি কি ভাবছ তুমি চলে গেলে আমি নিঃসঙ্গ হয়ে পড়ব? আমার অবর্তমানে কে আছে তোকে দেখে রাখার? মাসফি তার পরিবার নিয়ে ব্যস্ত। কাব্য থাকবে না দেশে। আর তুই একা কি করবি? তোকে বিয়ে করিয়ে মরতে পারলেই আমার শান্তি রে মেঘালয়। ইদানিং তোর বাবা আমাকে রোজ রাতে এসে স্বপ্নে দেখা দেয়। আমাকে তার সঙ্গে নিয়ে যেতে চায়। আমি নিষ্ঠুরের মতো তোর বাবাকে বারবার ফিরিয়ে দেই। তাকে মিষ্টি সুরে বকা দেই। বারবার বলি মেঘালয়ের আমি ছাড়া আর কে আছে? ওর একটা ব্যবস্থা করি, তারপর তোমার হাত ধরে চলে যাব। তুমি যেদিকে যেতে বলবে সেদিকে যাব। মেঘালয় মাহরিনের হাত শক্ত করে চেপে ধরে তারপর কান্না ধরা গলায় বলে, তুমিও পাষাণ। বাবা তো চলে গেল, এখন তুমিও পালিয়ে যাওয়ার পায়তারা করছো। কেন করছো এমন? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকব মা? তোমার মেঘালয়ের তুমি ছাড়া আর কে আছে? মাহরিন নিজেকে শক্ত রাখল, কিন্তু ভেতরটা যে কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। মৃত্যু হুট করে এসে যদি তাকে গ্রাস করত?
কিন্তু সেই সৌভাগ্য কি আর তার আছে? রোজ রোজ একটু একটু করে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে। মেঘালয় এবার মাহরিনের হাত ধরে মাহরিনের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। তোমার লিউকোমিয়া মাত্র স্টেজ 2-তে আছে। চিকিৎসা করলে তুমি সুস্থ হয়ে যাবে মা। শরীরে রোগ মানুষকে যতটা কাবু করে তার চেয়েও বেশি কাবু করে মনের রোগ। তুমি তোমার মনকে বোঝাও, তুমি পারবে রোগকে জয় করতে। তোমার কিছুই হয়নি। চিকিৎসা বিজ্ঞান এখন কতটা এগিয়ে গেছে। ইউ উইল বি ফাইন, ডোন্ট ওয়ারি। মাহরিন মনে মনে হাসে মেঘালয়ের কথা শুনে। মাহরিন জানে তিনি আর কখনোই সুস্থ হতে পারবেন না। তবুও যেন মেঘালয়কে খুশি করার জন্য বলল, এই জন্যই তো বলছি, আলোকে এনে দে। ওকে দেখলে আমি সুস্থ হয়ে যাব। মা, আলো কোনো খেলনা নয় যে ওকে চাইলেই কিনে নিয়ে আসব। সে একজন মানুষ, তার চাওয়া পাওয়া আছে নিশ্চয়ই। আলোর চাওয়া পাওয়া আছে কি নেই আমি বুঝব। আগে তুই বল, তুই আগে বল, তুই আলোকে পছন্দ করিস? দুবার দেখা হলো মাত্র, তখন কি আর ওকে স্ত্রী বানানোর চোখে দেখেছি নাকি? মেঘালয়ের দুষ্টুমি সুরে বলা কথাগুলো শুনে মাহরিন হাসতে হাসতে বলল, পাজি ছেলে। মেঘালয় মুগ্ধ হয়ে তার মায়ের হাসি দেখল। কতদিন পর তার মাকে এভাবে হাসতে দেখেছে। এমন সময় মেঘালয়ের মোবাইল ফোনে কল আসে। মেঘালয় কল রিসিভ করতেই ওপাশ থেকে কেউ কিছু একটা বলতেই মেঘালয় সিরিয়াস ভঙ্গিতে জবাব দিল, আমি আসছি। মেঘালয় উঠে দাঁড়ালো, তারপর মাহরিনকে উদ্দেশ্য করে বলল, হসপিটালে যেতে হবে মা, ছুটি আর কাটানো যাচ্ছে না। মেঘালয় ছুটে গেল তার ঘরে, তারপর পরনের ড্রেস চেঞ্জ করল। মানি ব্যাগ এবং মোবাইল হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যাবার সময় মাহরিন পেছন থেকে ডাক দিল মেঘালয়কে। মেঘালয় পেছনে ফিরে তাকাতেই বলল, তাহলে আগামীকাল সকালে আলোদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। তোমার যা করতে ইচ্ছে করে করো, তোমার কোনো কিছুতেই নিষেধাজ্ঞা নেই, কারণ আজ পর্যন্ত আমি মাহরিন আহমেদের সকল পছন্দকে নিজের পছন্দ অপছন্দ ভেবে বড় হয়েছি। মেঘালয় চলে গেল, আর মাহরিন বসে রইল ড্রয়িং রুমে। মাথায় এক রকমের দুশ্চিন্তা ভর করছে। মেঘালয়ের সিদ্ধান্ত সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন, কারণ মেঘালয় তার মায়ের নেওটা। মা যা বলে তাই করে। কিন্তু আলো কি রাজি হবে? যদি আলো রাজি না হয়? পরদিন দুপুরে মেঘালয় বাড়িতে ফিরে আসে। হসপিটালের ডিউটি শেষ করার পর একরাশ ক্লান্তিতে তার দেহ নড়বড়ে অবস্থা। কোনোমতে গোসল শেষ করে দুপুরের খাবার জন্য ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। সেখানে যেতেই দেখতে পেল মাশফি, তানিয়া এবং মাহরিনকে। তারা কি নিয়ে যেন আলাপ করছে। মেঘালয়কে দেখে মাহরিন চুপ হয়ে যায়। মেঘালয় তার জন্য বরাদ্দকৃত চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করল, কাব্য ভাই আর ইতি ভাবিকে কবে আনবে? আগামীকাল সকালে, তানিয়া জবাব দিল। মেঘালয় প্লেটে ভাত নিয়ে একটা মাছের টুকরো নিয়ে খেতে শুরু করল। তানিয়া এবার মাশফিকে চোখের ইশারায় কি যেন বলতে বল মেঘালয়কে, কিন্তু মাশফি ইশারায় বোঝাল পারবে না সে। এদিকে মাহরিন ওদের দুজনের কান দেখে বিরক্ত হয়ে গেল। এদিকে মেঘালয়ের মনে কুটকুট করছে আলোর ব্যাপারে জানতে। আলোদের বাড়িতে গিয়েছিল কিনা, যদি গিয়েও থাকে তাহলে আলোর সিদ্ধান্ত কি ছিল। পরক্ষণেই নিজের ভাবনাকে ধিক্কার জানালো। যেই মেয়ে তাকে দেখলে বিরক্ত চোখে তাকায়, সেই মেয়ে আর যাই হোক মেঘালয়ের জন্য তার বিয়ের প্রস্তাব শুনে ধেই ধেই করে রাজি হয়ে যাবে না। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।